দর্শক স্বাগত একাত্তর সংযোগে আমি সামিয়া রহমান। দেশ জুড়ে বিএনপি নেত্রীর ডাকে চলছে টানা ৩৭ দিনের অবরোধ, আর এর মধ্যে চলছে টানা হরতালও। এই নিয়ে আজ পর্যন্ত নিহতের সংখ্যা ৮৭ জনে দাঁড়িয়েছে। এই অবরোধের সহিংসতায় প্রতিদিন শিকার হচ্ছে সাধারণ মানুষ, কিন্তু কোনো আশার আলো দেখা যাচ্ছে না রাজনীতিতে। অনড় অবস্থানে বিএনপি জোট, সরকারের পদত্যাগ ছাড়া তারা এই কর্মসূচি থেকে ফিরে আসবে না। আর সরকার বলছে নাশকতাকারীদের সাথে কোনো রকম সংলাপ নয়। এই দু জোটের অনড় অবস্থানে ঠিক কী কী বিষয় নিয়ে এগিয়ে গেলে একটি স্থায়ী সমাধানের পথ খুঁজে পাওয়া যাবে, আমরা এই নিয়ে আসলে প্রতিদিন কথা বলছি, কিন্তু আমরা জানি না আসলে স্থায়ী সমাধানের পথ আদৌ আছে কিনা বা থাকলে কোন পথে। এই নিয়ে কথা বলবো একাত্তর সংযোগে, এবং আমাদের সাথে যে অতিথিরা এখন পর্যন্ত সংযুক্ত হয়েছেন দর্শক পরিচয় করে দিচ্ছি। আমার সাথে আছেন রিয়াজউদ্দিন আহমেদ, সম্পাদক নিউজ টুডে, আছেন নঈম নিজাম, সম্পাদক বাংলাদেশ প্রতিদিন, আছেন শ্যামল দত্ত, সম্পাদক ভোরের কাগজ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে আলোচনায় সংযুক্ত হওয়ার জন্য। এবং দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই যে চাইলে আপনারাও আমাদের সাথে আলোচনায় যোগ দিতে পারেন। ফোন, SMS, ফেসবুক, টুইটার, স্কাইপ, যে কোনো মাধ্যমে পর্দায় যে নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলোতে চাইলে কানেক্ট করতে পারেন। আমরা যদি আলোচনা শুরু করি, এবং আমি আসলে একটা বিষয় নিয়ে কথা প্রথমে শুরু করতে যাচ্ছি। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ, ব্রাসেলস ভিত্তিক একটি আন্তর্জাতিক সংস্থা, তারা বলেছে যে বাংলাদেশের চলমান অচল অবস্থা, সহিংসতা বন্ধ করে গণতন্ত্রের পুনরুদ্ধারে ক্ষমতাসীন আওয়ামী লীগের উচিত বিএনপিকে সংলাপের আমন্ত্রণ জানানো। অন্যদিকে বিএনপির উচিত জামায়াত ইসলামের সঙ্গ ছেড়ে স্বতঃস্ফূর্তভাবে সরকারের সাথে আলোচনায় বসা, নতুবা বাংলাদেশ রাজনীতি শূন্য সহিংস দেশে পরিণত হবে। এর আগে আমরা দেখেছি যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য সহ সবাই এরকম সহিংসতা বন্ধ করে সংলাপের আহ্বান জানিয়েছিল। আমি যদি রিয়াজউদ্দিন আহমেদ আপনাকে দিয়ে শুরু করি, জামাতের সাথে সঙ্গ ছেড়ে এসে আলোচনায় যোগ দেওয়া বিএনপির ব্যাপারে তারা যে মন্তব্যটি করেছে, সেই ক্ষেত্রে আসলে বিএনপি কি সেই আহ্বানে সাড়া দেবে? এটা তো বিএনপি বলতে পারবে। আপনার কি মনে হয়? আমার পক্ষে এই মুহূর্তে বলা মুশকিল, কারণ ক্রাইসিস গ্রুপ যে প্রেসক্রিপশন দিয়েছে এগুলি কিন্তু আমরাও বলেছি, দেশের অনেক লোক বলেছে, এবং আমি মনে করি ওইটাই সমাধানের একটা পথ এটা। এবং সেই পথে যদি জামাতকে বাদ দিয়ে বিএনপিকে আলোচনায় আসতে হয়, সেটা তো যা বিএনপির আভ্যন্তরীণ ব্যাপার, ঝুটের ব্যাপার, ছেড়ে আসবে কিনা, কিন্তু এটা তো ওদের দাবি। এবং আজকে যে সহিংসতা হচ্ছে, যে হচ্ছে, অনেকে বলছে যে এর মধ্যে বিএনপির থেকে জামাতের দায় অনেক বেশি। সেটা বিএনপি কিভাবে দেখবে, এটা বিএনপিকে মূল্যায়ন করতে হবে, এবং এটা সত্যি সত্যি কিনা সেটাও কথা। এখন কথা হচ্ছে, আজকে আমি দেখে আসলাম আসার আগে একদম সর্বোচ্চ পর্যায় থেকে রাষ্ট্রের বলা হচ্ছে যে এরা খুনি, অমুক খুনি, ওনাকে বিচার করা হবে। তো এখানে তো আমার মনে হয় যে খুনি ধরাই পড়ে গেছে। ধরা পড়লে খুনির বিচার করে এই সন্ত্রাসের তো অবসান ঘটাতে পারে। এখন এইটা কি কথার কথা, নাকি সত্যি তথ্য উপাত্ত দিয়ে কথাটা বলেছেন, এইটা এখন দেখার ব্যাপার। একটা কথা হলো যে সহিংসতা বন্ধ করতে হবে। মানে ব্যাপারটা কি এরকম যে আপনি বলছেন যে সরকারের কাছে তথ্য উপাত্ত থাকলে তাদেরকে গ্রেফতার করা উচিত? না, ওরা তো বলেছে যে ওনারা খুনিদের সাথে কোনো কথা নেই, এটা বলেছেন। তাইলে এই কথাটা দুইটা হতে পারে। একটা হতে পারে পলিটিক্যাল রিটোরিক্স, আর একটা হতে পারে যে তথ্য উপাত্ত হাতে আছে, ওইটা নিয়ে তারা এই কথা বলেছে। এবং তথ্য উপাত্ত নিয়ে যদি কথা বলে থাকে, তাহলে এই মুহূর্তে বিচার হওয়া উচিত এবং সন্ত্রাস থামিয়ে ফেলা উচিত। কারণ কেন জীবন নষ্ট হবে, কে এই জীবনের দায়িত্ব কে নিবে? এবং এই কথা তো ঠিক যে এই যে জীবন নাশ হচ্ছে, এটা যদি বিরোধী দলের কর্মসূচির কারণে এটা হয়ে থাকে, তাদেরকে দায়িত্ব নিতে হবে। আবার সরকার যেহেতু মানে মানুষের জানমালের নিরাপত্তা দিতে অঙ্গীকারবদ্ধ, তারা যেহেতু ব্যর্থ হচ্ছে, তাদেরকেও ওই দায় নিতে হবে। এই জন্য আমি মনে করি যে ক্রাইসিস গ্রুপ যে প্রেসক্রিপশন দিয়েছে, এই প্রেসক্রিপশনের মধ্যেই একটা সমাধান আছে বলে আমি মনে করি। এবং এটা আমরা দেশীয়ভাবেও আমরা অনেকবার বলেছি। তো বিদেশিরা বললে এটার ওজন অনেক বেড়ে যায়, আমরা বললে অতটা মূল্য হয় না। তো আমি মনে করি যে ওইটাই কথা, যে আলোচনার মাধ্যমে রাজনৈতিক সমাধানের। বিদেশিরা বললে ওজন বেড়ে যায়, আবার দেখা যায় যে বিদেশিদের কথার গুরুত্ব যদি পক্ষে বিপক্ষে থাকে, সেই অনুযায়ী ওজনটা আসলে নির্ধারণ করা হয় না। সেটা দেখবে যারা পার্টি, পলিটিক্যাল পার্টি। কিন্তু আমি এই যে সম্পাদক, নিরপেক্ষ ব্যক্তি হিসেবে মনে করি যে এইটা সঠিক প্রেসক্রিপশন, এটা আমরাও দিচ্ছি, বিদেশিরাও দিচ্ছে, কিন্তু যাদের শোনার তারা শুনছে না। এটা হলো দুঃখ।
আমি তাহলে একটু নঈম নিজাম আপনার কাছে একটু জানতে চাই যে যেটি বলা হচ্ছে যে আমাদের সাথে বিএনপির সংস্রব ত্যাগ করা বা সরকারকে বিএনপিকে আলোচনায় আমন্ত্রণ জানানো, এটি কি আসলে আপনিও মনে করেন যে একমাত্র প্রেসক্রিপশন এখনকার এই সহিংসতা বা নাশকতা থেকে পথ পরিহারের? না, সহিংসতা তো পরিহার করতেই হবে, কারণ একটি দেশ এভাবে দিনের পর দিন চলতে পারে না। আপনি যদি দেখেন সারা বাংলাদেশের মানুষ এক ধরনের জিম্মি একটা দশা। আপনি সন্ধ্যার পরে ঢাকার বাইরে আতঙ্ক নামে যে সন্ধ্যার পর যানবাহন চলাচল করে না, আপনি পরীক্ষার্থীরা তাদের কারণে শুক্রবার দিনও পরীক্ষাটা দিতে পারবে না, এটা কোনো কথা হলো নাকি? 16 লক্ষ 15 লক্ষ পরীক্ষার্থী, আপনি শুক্রবার দিন একটা ছুটির দিন ছিল, সেই পরীক্ষার দিনও তাদের পরীক্ষা দেওয়ার সুযোগ নাই। আজকে নৃশংস হামলার ভয়ে অভিভাবকরা উৎকণ্ঠা, তেমনি সাধারণ মানুষও একটা উদ্বেগ দিন যাপন করছে। আমি মনে করি রিয়াজউদ্দিন আহমেদ যে কথা বললেন তিনি ঠিকই বলেছেন, একটা সমাধান তো আসতেই হবে। সমাধানের পথটা কে তৈরি করবে? সমাধানের পথ তৈরি করবে রাজনৈতিক দলগুলো যারা এই সাথে সংশ্লিষ্ট। আপনি যদি দেখেন অনেকগুলো বিষয় এখানে সম্পৃক্ত আছে। প্রথমত হলো, প্রথম দিন থেকে এই ধরনের টানা কর্মসূচি অতীতে কখনো বাংলাদেশের ইতিহাসে হয়নি। এমনকি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ও কতগুলো জায়গা বাদ ছিল। বঙ্গবন্ধু সেই সময় বলেছিলেন যে রিক্সা চালক, ঠেলাগাড়ি চালক, অমুক সাধারণ দিনমজুর তারা এর আওতামুক্ত থাকবেন। সেই সময় কিন্তু একটা অসহযোগ আন্দোলনের সময়ও শ্রমিকদের বেতন দেওয়ার ব্যবস্থা করা, সকল ব্যবস্থা করা একটা সিস্টেম ছিল। এখন কিন্তু সকল অচল করে দেওয়া, একটা দেশকে অকার্যকর করে দেওয়া, এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াতে অবসান ঘটতে হবে। আমার বক্তব্য হলো যে খুব স্পষ্ট, যারা নাশকতার সাথে সংশ্লিষ্ট তাদেরকে সেটি বন্ধ করতে হবে। প্রথমত নাশকতার দায়ভার নিয়ে অথবা দায়ভার না নিয়ে যারাই এই কাজগুলো করে চলছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা। রিয়াজউদ্দিন আহমেদ যে বলেন যদি সরকারের কাছে তথ্য উপাত্ত থাকে তাহলে তাদের এই মুহূর্তে গ্রেফতার করা উচিত। আমি তো একমত, তিনি ঠিকই বলেছেন। যদি সরকার দায়ভার এড়াতে পারেন না, তিনি ঠিকই তো বললেন। কারণ রাষ্ট্রের এবং সংবিধান অনুযায়ী সরকারের দায়িত্ব মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া। জনগণের জানমালের নিরাপত্তা দিতে হলে সরকারকে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করতে হবে, এবং তাদের কাছে যদি সেরকম তথ্য থাকে, প্রমাণ থাকে, তারা ব্যবস্থা গ্রহণ করবে না কেন? আমি তো মনে করি হয় তথ্য প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হোক, অথবা সংলাপের মধ্যে দিয়ে হোক, সমঝোতার মধ্যে দিয়ে হোক, যে কোনো প্রক্রিয়ার মধ্যে এই পরিস্থিতির অবসান ঘটানো খুবই জরুরিভাবে দরকার। অন্যথায় দেশের যে ক্ষতিটা এখন হচ্ছে এবং যে ভয়ঙ্কর একটা অবস্থা, বার্ন ইউনিটে আজকে প্রাইম মিনিস্টার নিজে কাঁদলেন, এবং একটা শিশু যখন চিৎকার করে কান্নাকাটি করছিল, সেই একটা যন্ত্রণা, একটা ভয়ঙ্কর একটা অবস্থা। সেখানে শেখ হাসিনা তখন আর তিনি দেশের প্রধানমন্ত্রী থাকেন না, তিনি তখন একজন মা হয়ে যান, তিনি একজন বোন হয়ে যান। এই অবস্থার অবসান কি হবে না? এই অবস্থানটা অবসান করতে হবে। সেটি কিভাবে হবে? দুটি প্রক্রিয়া। প্রথমত যারা নাশকতার সাথে সংশ্লিষ্ট তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। দ্বিতীয়ত রাজনীতি করার জন্য বিএনপিকে তো একটা স্পেস দিতে হবে। বিএনপিকে স্পেস দেওয়ার কথা আপনি বলছেন, তাহলে আমি আসবো আপনার কাছে আবারও। শ্যামল দত্ত, অনেকেই বলছেন বিএনপিকে স্পেস দেওয়ার কথা, নঈম নিজামও বলছেন, এবং এই প্রেসক্রিপশনেও বলা হয়েছে যে সরকারের উচিত বিএনপিকে সংলাপে আমন্ত্রণ জানানো, কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে শুনেছি যে তারা কোনো ধরনের সংলাপে রাজি নয়। তাহলে আপনি কি এই প্রেসক্রিপশনটাকে কিভাবে দেখছেন? এই প্রেসক্রিপশনের মধ্যে আমি নতুনত্ব কিছু দেখছি না। আপনি যদি খেয়াল করে থাকেন, প্রেসক্রিপশনের যে মূল মেসেজ সেটি হচ্ছে আওয়ামী লীগ বিএনপির মধ্যে একটি আলাপ আলোচনা এবং জামাতকে ছেড়ে দিয়ে বিএনপিকে সামনের দিকে অগ্রসর হওয়া। এই আহ্বানটি তো মাননীয় প্রধানমন্ত্রী প্রথম জানিয়েছেন, এমনকি গত 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচনের পরপরই গণভবনে তিনি যখন প্রথম সংবাদ সম্মেলন করেন, সেই সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন যে জামাতকে ছেড়ে আসলে বিএনপিকে সঙ্গে আলোচনায় তাদের কোনো আপত্তি নেই। কিন্তু বিএনপি আউটরেটলি সেটি রিজেক্ট করেছেন তখন সেই মুহূর্তে, এবং পরবর্তী সময়ে আমরা দেখেছি 20 দলীয় জোট তারা একসাথে মিলেই তাদের কর্মসূচি, এখনও যে কর্মসূচিটি চলছে সেটি জামাতকে সহ এই কর্মসূচি চলছে। দেখেন, আপনি যদি আপনার বাড়িতে এখন এই মুহূর্তে আগুন জ্বলছে, একদল লোক আপনার বাড়িতে আগুন জ্বালাচ্ছে, আর আপনি যদি বলেন যারা বাড়ির মালিককে এখন ওই যারা আগুন জ্বালাচ্ছে তাদের সঙ্গে সংলাপ করতে, আমার মনে হয় না যে বিষয়টা খুব যৌক্তিক। আপনার উচিত আগে বাড়ির আগুনটি নিভানো। এই মুহূর্তে বাংলাদেশের সংকট হচ্ছে পেট্রোল বোমা আগে বন্ধ করতে হবে, যে কোনো সংলাপের আগে, যে কোনো আলোচনার আগে। যারাই আলোচনার আহ্বান জানাচ্ছেন, যারাই এই ধরনের উদ্যোগের কথা বলছেন, তাদের প্রথম উচিত হবে এই যে পেট্রোল বোমায় সাধারণ নিরীহ মানুষ যার সঙ্গে রাজনীতির কোনো রকম সংস্রব নেই, তারা যে জীবন দিচ্ছে এটি বন্ধ করা। তারপরে গিয়ে আলোচনা হবে। আমার বাড়িতে যদি কেউ আগুন ধরিয়ে দেয় তার সাথে কিভাবে আসলে আলোচনা হবে? আপনার বাড়িতে যদি আগুন ধরিয়ে দেয়, আপনি কি এখন আগুন নিবানোর আগে বসে আগুন যারা জ্বালাচ্ছে তাদের সঙ্গে সংলাপে বসবেন?
নাকি আপনার দায়িত্ব হবে আগুনটা নিবানো আগে? কিন্তু আমি যদি জেনে থাকি যে তারাই আসলে আগুন ধরাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আমি কেন আইন প্রয়োগকারী সংস্থার কাছে তাদেরকে আপনি সুপর্দ তো আইন করব না? প্রয়োগকারী সংস্থাকে বলছেন যে এরা লাগাচ্ছে, যার বাড়ি তিনিই লাগাচ্ছেন আগুন। এখন সমস্যাটা তো আমাদের বহুমাত্রিক। এখানে সমস্যার গভীরে না গেলে আলোচনা উপর দিকে দিয়ে আপনি কতগুলো বক্তব্য দিতে পারবেন, কিন্তু তার গভীরে আপনি এর সমাধান খুঁজে পাবেন না। আপনি আমাদের বহু প্রেসক্রিপশন অতীতে আমরা দেখেছি, ডিপ্লোম্যাট থেকে শুরু করে বহু পশ্চিমা নানা গোষ্ঠী, নানা গ্রুপ, তারা বিভিন্ন সময় বিভিন্ন প্রেসক্রিপশন দিয়েছেন এবং তারা ফেল করেছেন। মূলত তারা সমস্যার গভীরে যেতে পারেন না। বাংলাদেশে পলিটিক্স অফ এলিমিনেশনের যে ধারাটি দীর্ঘকাল ধরে চলছে, একে অপরকে নির্মূল করার রাজনীতির যে ধারাটি ৭৫ পরবর্তী বাস্তবতায় শুরু হয়েছে। সামিয়া, আপনি যদি ওটিকে অ্যাড্রেস না করেন, আপনি এখন যে সাদা চোখে যদি খালি দেখেন অবরোধ, হরতাল, টানা ৩৭ দিন, ৮৭ জন মানুষের মৃত্যু, এটিকে খালি কতগুলো ফিগার হিসেবে দেখবেন, কিন্তু এগুলোর বাস্তবতায় আপনি যেতে পারবেন না। রাজনীতি চলছে এখন, কাকে নিশ্চিহ্ন করার রাজনীতি চলছে? আপনি নিশ্চিহ্ন, একে অপরকে নিশ্চিহ্ন। আপনি দেখুন বাংলাদেশে এই রাজনীতি হয়েছে ২০০৪ সালের ২১শে আগস্ট। একটা দেশের বিরোধী দলীয় নেত্রীকে বোমা মেরে একসঙ্গে মেরে ফেলার চেষ্টা হয়েছে। এই দেশে জাতির জনককে সপরিবারে একেবারে তার ১০ বছরের বাচ্চা পর্যন্ত মেরে ফেলার ষড়যন্ত্র হয়েছে। বিভিন্ন সময়ে বিভিন্ন রাষ্ট্রপতি কুর শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন। আপনি পলিটিক্সের হিস্ট্রি কি? আমাদের পলিটিক্যাল হিস্ট্রি হচ্ছে এরকমভাবে একে অপরকে নিশ্চিহ্ন করে ফেলা। সেই জায়গায় নতুন আরেকটি বাস্তবতা, সেটি হচ্ছে জামাত ইসলামীর মতো একটি দল, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, তারা এখন একটি চরম ক্রাইসিসের মুখে। এবং তারা যে কাজটি করবে, তারা যে ষড়যন্ত্রটি করবে, তার সঙ্গে যুক্ত হয়েছে একটি বড় পলিটিক্যাল পার্টি, একটি নির্বাচনী আন্দোলন। আপনি খেয়াল করবেন বিএনপির আন্দোলনটি কিন্তু নির্বাচনের আন্দোলন, কিন্তু যে নির্বাচনে জামাত অংশগ্রহণই করতে পারবে না, কারণ অলরেডি জামাত ইসলামী একটি সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত হয়ে গেছে আদালত দ্বারা। তারা পারবেও না। ইসলামী ছাত্র শিবির এখন পৃথিবীর তৃতীয় বৃহত্তম টেররিস্ট অর্গানাইজ হিসেবে পশ্চিমা বিভিন্ন সংগঠন দ্বারা স্বীকৃত, অথচ তারা কিন্তু মাঠে একটা অন্যতম রাজনৈতিক শক্তি বিএনপি। তাহলে আপনি কিভাবে সমাধান করবেন? আমি আসবো আপনার কাছে। আমাদের সাথে কারওয়ান বাজার থেকে যুক্ত হয়েছেন আবু সাইদ খান, সিনিয়র সাংবাদিক। আমি তার কাছেও যাব, যেহেতু শ্যামল দত্ত বলছেন যে আমরা ওপর দিয়ে আসলে কথা বলছি, সমস্যার গভীরে ঢুকছেন এবং একে অপরকে নিশ্চিহ্ন করার যে রাজনীতি চলছে সেটি এখন আসলে প্রবলভাবে আমাদের মধ্যে জেঁকে বসছে এবং জামাতের অস্তিত্বের সংকটের কারণে তারা আসলে মরণ কামড় দিচ্ছে বলা যায়। আমি আবু সাইদ খান আপনার কাছে অবশ্যই আসবো, কিন্তু আমি একটা বিরতি নিয়ে আসতে হচ্ছে আমাকে এখন। দর্শক দেখছেন একাত্তর সংযোগ, আমি সামিয়া রহমান আপনাদের সাথে আছি। আমি একটু আবু সাইদ খান আপনার কাছে যেতে চাইছি, যেটি বলছিলেন যে শ্যামল দত্ত যে এখন হচ্ছে জামাতের অস্তিত্বের সংকট, অস্তিত্বের লড়াই এবং বিএনপির আন্দোলন বা যেটি হোক না কেন, সেটি হচ্ছে অবরোধ, যেটি হোক না কেন সেটি নির্বাচন কেন্দ্রিক, কিন্তু কেউ যদি আমার বাড়িতে আগুন লাগায় আসলে তাদের সাথে সংলাপ হবে কিভাবে? আমি একটু এই প্রসঙ্গে একটা বিষয় একটু উল্লেখ করতে চাই যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, তিনি ভারতীয় দৈনিক টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছেন যে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করছেন আর কি। কিন্তু এর আগে আমরা আসলে জাতিসংঘের আলোচনা দেখেছিলাম, কোনো রকম আসলে সংলাপে আমাদের কোনো রকম অর্থবহ হয়নি কোনো সংলাপই। সেক্ষেত্রে এখন কি আসলে সংলাপ কোনো রকম অর্থবহ হবে? বা শ্যামল দত্ত যেটি বলছিলেন যে আমার বাড়িতে যারা আগুন লাগাচ্ছে তাদের সাথে আসলে সংলাপ কি আদৌ কোনো রকম ফল নিয়ে আসবে? আসলে সমস্যাটা বহুমাত্রিক, এটাকে সরলভাবে বলা যাবে না, বিচার করা যাবে না। একদিকে হচ্ছে যে এখানে সন্ত্রাস আছে এবং রাজনৈতিক সংকটও আছে। এখন একটা লোকের যদি ক্যান্সার এবং যক্ষা থাকে তাহলে দুটোরই চিকিৎসা করতে হবে, কোনটা আগে কোনটা পরে এটা বিবেচ্য বিষয় না। বিবেচ্য বিষয় হচ্ছে দুটোকে থেকে নিরাময় হতে হবে। তাহলে আজকে আমাদের যে সন্ত্রাস রয়েছে, এই সন্ত্রাস এর দায় আন্দোলনকারী অবরোধকারীদেরকে নিতে হবে, কেননা তাদের আন্দোলনের কারণেই সন্ত্রাস হচ্ছে। অতএব এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে অবশ্যই তাদেরকে বিরত থাকতে হবে। অপরদিকে গণতন্ত্রের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, এটা খুলে দিতে হবে। স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগটাকে অবারিত করতে হবে এবং এর মধ্য দিয়ে একটা পরিবেশ সৃষ্টি হতে পারে এবং সেই পরিবেশের
সৃষ্টি হওয়ার পর এখানে জাতীয় সংলাপটা শুরু করা দরকার। এবং আমারও মনে হয় যে এখানে কেবল বিএনপির সঙ্গে নয়, সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হতে হবে। নিঃসন্দেহে জামাত বাদেই হতে হবে, কেননা জামাত তো রাজনৈতিক প্রতিপক্ষ নয়, জামাত তো জাতীয় শত্রু, গণশত্রু। ৭১-এ চিহ্নিত যুদ্ধ অপরাধী দলের সঙ্গে আলোচনা হতে পারে না। এই ব্যাপারে বিএনপিকে নিশ্চয়ই একমত হতে হবে এবং আলোচনার জন্য সব দল এবং সব দেশপ্রেমিক দল যারা মুক্তিযুদ্ধে এবং স্বাধীনতা ধারায় বিশ্বাস করে তাদেরকে নিয়ে আলোচনাটা শুরু করা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে সেখানেই তো আলোচনাটা থেমে যাচ্ছে আবু সাইদ খান, আলোচনা তো এখানেই থেমে যাচ্ছে। না না, এই ব্যাপারে তাদেরকে স্পষ্ট সিদ্ধান্ত নিতে হবে যে জামাতকে ছাড়তে হবে এবং সরকারকে স্পষ্ট করে বলা দরকার, সরকার যে তারা কি কি কারণে জামাতকে ছাড়লে আলোচনা বলবে এই ব্যাপারটা কিন্তু সরকারের পক্ষ থেকে কখনো কখনো বলা হলে স্পষ্ট এজেন্ডা আকারে বলা হচ্ছে না। আমার মনে হয় তাদেরকে সেই এজেন্ডা সরকারকে স্পষ্ট হতে হবে। সরকারের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হচ্ছে সেখানে বলা হয়েছে জামাতকে বাদ দিয়ে আলোচনা হবে। শ্যামল দা তো একটু কিছু বলতে চাইছিলেন। জামাতকে বাদ দিয়ে আলোচনার কথা বহুদিন ধরে হচ্ছে, কিন্তু জামাতকে ছাড়ার কোনো লক্ষণ তো নেই। আপনি খেয়াল করে দেখেন, এমনকি এই যে গত 5ই জানুয়ারি থেকে যেদিন থেকে সংকটের সূত্রপাত, সেদিন চট্টগ্রামের পুলিশ কমিশনার বিএনপি 20 দলীয় জোটের নেতারা গিয়ে যখন তার সঙ্গে কথা বলেছেন, তাদেরকে অনুমতি দিয়েছেন সভা করার জন্য। এমনকি ঢাকায় যদিও এই সাহসটি পায়নি পুলিশ, চট্টগ্রামের পুলিশ কিন্তু আলাপ আলোচনার সাপেক্ষে অনুমতি দিয়েছেন, কিন্তু সেটির পরিণতি কি হয়েছে শেষ পর্যন্ত আপনি জানেন। ফলে এই ইস্যুতে বাংলাদেশের রাজনৈতিক সংলাপ দরকার, এই নিয়ে কোনো নেই। আপনি বলছেন যক্ষ্মা এবং ক্যান্সার উভয় রোগে আক্রান্ত, কিন্তু আপনাকে ইমিডিয়েট চিকিৎসা করতে হবে। যে রোগটিতে রোগী মারা যাচ্ছে এটির জন্য আগে, যে রোগ ধীরে ধীরে মারা সেটি পরে চিকিৎসা করলেও চলবে। এই মুহূর্তে দেশে 14 লক্ষ পরীক্ষার্থীর দিন হরতাল হবে কিনা, অবরোধ হবে কিনা, আগে সংলাপ হওয়া উচিত এটা নিয়ে। আমি এই জিনিসটা যারা সংলাপের কথা বলছেন এই জিনিসটা বিবেচনা করেছেন যে এই যে 14 লক্ষ পরীক্ষার্থীর দিন অবরোধ হবে কিনা, হরতাল হবে কিনা, এই সংলাপটা আগে করবেন কিনা আপনারা? আমি অবশ্যই এই ক্ষেত্রে বলতে চাই যে আন্দোলনের নামে যে সহিংসতা চলছে এটা বন্ধ করতে হবে এবং গণতন্ত্রের রাস্তা খুলে দিতে হবে এবং এই দুটি কাজ করার মধ্য দিয়েই এখানে একটা পরিবেশ সৃষ্টি হতে পারে এবং সেই পরিবেশে এজেন্ডাটাকে প্লেস করা দরকার এবং সরকারের পক্ষ থেকে স্পষ্ট করতে হবে যে তারা আলোচনায় বসবে কিনা। কিন্তু সরকার কিন্তু এই ব্যাপারে এক ধরনের দোদুল্যমানতা, আলোচনায় বসতে পারে, কখনো আলোচনার বিষয়টাকে অস্বীকার করছে, কিসের আলোচনা, এই ধরনের কথাও বলছে। আমি সাইড বিষয় যোগ করছি। আর রাজনীতিতে আবেগ তাড়িত হয়ে তো রাজনীতি হয় না, রাজনীতিতে কতগুলো স্থির সিদ্ধান্ত আসতে হয় এবং খানিকটা আবেগ মুক্ত হয়ে বাস্তবতার উপর ভিত্তি করে দাঁড়াতে হয়। ধন্যবাদ নঈম নিজাম। আমার মনে হয় সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আমি সাইড বিষয় কিছু যোগ করছি, সেটি হলো যে কাউকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য রাজনীতি নয়। আর এখন যেটি রাজনীতির নামে যে আন্দোলন চলছে সেটি কিন্তু আন্দোলন নয়। আন্দোলনের একটা ধরন থাকে, আন্দোলনের একটা ধরন অতীতেও ছিল, বর্তমানে ছিল। এমনকি ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময়ও সেই সময় দুটি অংশ ছিল, একটা অংশ ছিল অহিংস, একটা ছিল সহিংস। সহিংসের টার্গেট কিন্তু নিরীহ জনগণ ছিল না, সহিংস টার্গেট ছিল ব্রিটিশ এবং সেখানকার ব্রিটিশরা ছিল সেই সহিংসতার টার্গেট। সেখানকার পুলিশ প্রশাসন ছিল বা ম্যাজিস্ট্রেটের সঙ্গে যারা জড়িত ছিল, চট্টগ্রাম ক্লাব যেটা ব্রিটিশরা ব্যবহার করত সেটি ছিল। তার পরবর্তী সময় ধারাবাহিকভাবে আমরা যদি দেখি, একদম আমাদের 90 গণ আন্দোলন থেকে এরশাদ বিরোধী আন্দোলন, প্রত্যেকটা সময় সাধারণ মানুষ কখনো নিহত হননি, কখনো সহিংস এবং জিম্মি করে রাখা। আমি এটুকু বলছি, শেষ করছি এটা বলে, আপনার সংলাপ তো এইগুলো নিয়ে সংলাপ, তো আমি সংলাপের পক্ষে। সংলাপটা একটু দীর্ঘমেয়াদী সংলাপ করতে হবে। আমাদের দীর্ঘ এই যে একটা অবস্থা, এই অবস্থার অবসানের জন্য একটা প্রক্রিয়া দরকার, যে জামাতকে নিয়ে অবশ্যই নয়, জামাতের সঙ্গে কিন্তু আমার এখানেই কথা রিয়াজউদ্দিন আহমেদ, আমি যদি আপনার কাছে জানতে চাই, মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তির সাথে কোনো রকম সংলাপ নয়, কিন্তু বিএনপি জামাতের সাথে সম্পর্ক ত্যাগ করবে কিনা এই ধরনের আমরা কোনো বক্তব্য শুনিনি। সেখানেই তো আলোচনা থেমে যাচ্ছে। এবং আরেকটা বিষয় যদি আমি একটু তুলতে চাই, সেটি হচ্ছে যে আমরা দু দলের সংলাপের কথা বলছি, আপনারা বলছেন, কিন্তু সংলাপ কি শুধুমাত্র ক্ষমতায় যাওয়া বা ক্ষমতায় ভাগাভাগি করে নিয়ে? যদি তাই হয়ে থাকে তাহলে এই যে প্রায় 90 জন মানুষ মারা যাওয়া, এত কোটি টাকা সম্পত্তি নষ্ট, এতজন মানুষ পড়ে যাওয়া, কাদেরকে আসলে আমরা ক্ষমতায় নিয়ে আসবো তাহলে? রিয়াজউদ্দিন আহমেদ, এটা তো হলো একটা খুব বড় প্রশ্ন। ক্ষমতায় আপনিও আনতে পারবেন না, আমিও আনতে পারবো না, ক্ষমতা আনবে জনগণ।
জনগণকে, যেটা বললেন যে জনগণকে টার্গেট করে যে আন্দোলন হয়, সেই জনগণ ওই দলকে ভোট দিবে কেন? ওই পরীক্ষাটাও তো হওয়া উচিত। ওই পরীক্ষার মধ্যে তো আমরা যাচ্ছি না। আচ্ছা, আমার আর একটা প্রশ্ন জানার জন্য, ওই শ্যামল এবং নঈম নিজাম, আমার ঠিক খেয়াল নেই, এই তারানকোর সাথে যখন আলোচনা হয়, সেই আলোচনায় কি জামাত ছিল? বিএনপি আওয়ামী লীগের মধ্যে যখন আলোচনা হয়? না, জামাত ইসলামের ছিল না। তাহলে জামাতকে বাদ দিয়ে আলোচনা হইতে পারে না? অবশ্যই হয়েছে তো, আমি তো সেটাই হয়েছে। তারানকোর এখানে সমর্থন করছি, কিন্তু আমি কিন্তু জামাতকে বাদ দিয়ে তারানকোর আমন্ত্রণের বিষয় না না, সেটি ছিল তারানকো আমন্ত্রণ জানিয়েছে যাদেরকে, তাদেরকে ওই বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের ফলাফল নিষ্ফল। আপনি দেখেছেন হলো, কিন্তু একটা ফলাফল আমি এর সঙ্গে যোগ করতে চাচ্ছি, সেটা হলো যে কোনো একটা প্রক্রিয়ার জন্য আমরা তো একটি পার্টিকুলার বিষয় নয়, একটি ইলেকশন করতে হলো একটা দীর্ঘমেয়াদী বিষয়ের, কারণ যেই 42 বছরে ইলেকশন কমিশন নামক একটি শব্দকে আমরা ঠিক করতে পারলাম না, সে নিয়েও তো ডিসকাশন হতে পারে। সংলাপটা শুধুমাত্র ইলেকশন তো আজকে বললে আর আজকে হচ্ছে না, কালকে হচ্ছে না, অনেকগুলি ইস্যু আমাদের সকল জাতীয় এজেন্ডাগুলোকে নিয়েই তো বসা যেতে পারে এবং দীর্ঘমেয়াদী। আমার তো মনে হয় 2 বছর লাগতে পারে সকল ইস্যু যদি সমাধান করতে, এবং সকল সমাধান না হলে বারবার একই রকম ঘটনা ঘটবে। 2 বছর লাগুক আর 3 বছর লাগুক, আমার কাছে মনে হয় ডিসকাশন শুরু হতে পারে। অসুবিধা কোথায়? একটা মানে এই মুহূর্তে কিন্তু আমি যে জায়গাটি বলছি, আপনি ডিসকাশন শুরু হতে পারে, ডিসকাশনের কোনো বিকল্প নেই, আমরা সবাই তাই বলছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমার বাড়িতে আগুন এখন আগুন জ্বলছে আর আপনি আমাকে বলছেন আমি ডিসকাশনে বসছি। দ্বিমত নেই বললেন আপনি, কিন্তু আপনি 72 ঘন্টার পর 48 ঘন্টা, 48 ঘন্টা পর আবার 72 ঘন্টা, 72 ঘন্টা 48 ঘন্টা চলে যাচ্ছে। আমি একটু যোগ করছি, সেখানে আপনি যদি রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব তো কারো, আপনি নিরাপত্তার দায়িত্ব কারো, রাষ্ট্রের পক্ষে সরকারের, সরকার যখন এই দায়িত্ব নেবে, যারা আগুন লাগাচ্ছে আপনি তখন তাৎক্ষণিকভাবে আইন প্রয়োগকারী সংস্থাকে জানাবেন, এই লোকগুলো আমার বাড়িতে আগুন লাগাচ্ছে, আপনি তাদেরকে ছাড় দিবেন কেন? তারা যেই হোক, যত বড় শক্তিশালী হোক, তাকে আটক করতে হবে, তাকে গ্রেফতার করতে হবে। তখনই তো মানবাধিকার সংগঠন বা আন্তর্জাতিক সংস্থাগুলো শুনবেন না, মানবাধিকার কমিশন তো আমার বাড়ির আগুন নিভাবে না। আপনি বিদেশি জাতিসংঘের কথা বললেন স্বামী একটু আগে, জাতিসংঘ আসে সমস্যাটা, আমি জাতিসংঘ কেন আহ্বান করবো? আমার সংকটটা আমাকে নিরসন করতে হবে। আমি কেন জাতিসংঘের কাছে বারবার বিদেশিদের কাছে ছুটে যাব, বলবো যে আপনারা আমার দেশে আসুন? আরে আমার দেশের সংকট যদি আমি সমাধান না করতে পারি, কেউ করতে পারে না। তার মানে নঈম নিজাম এবং রিয়াজউদ্দিন আহমেদ বা শ্যামল দত্ত, আবু সাইদ খান, আমি একটু জানতে চাচ্ছি, যদি যার বাড়িতে আগুন লাগানো হচ্ছে তাদেরকে আসলে মানে যারা আগুন লাগাচ্ছে আইন প্রয়োগকারী সংস্থার কাছে দিতে হবে। আইন প্রয়োগকারী সংস্থার কাছে যখনই নেওয়া হচ্ছে তখনই বলা হচ্ছে দমন পীড়ন করা হচ্ছে। তাহলে আসলে কোনটি করা উচিত রাষ্ট্রের? প্রয়োগকারী সংস্থা, আইন প্রয়োগকারী সংস্থাকে এই ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে। কে কি বলছে এটা কোনো বিচার্য বিষয় নয়। বিষয়টা হচ্ছে কিন্তু সেই সঙ্গে খেয়াল রাখতে হবে যে আইন বহির্ভূতভাবে যেন কোনো কর্মকাণ্ড না ঘটে, এবং যেটা শ্যামল দত্ত বলেছেন আগুন নিভানোর কাজটা করতে হবে, এবং যেটা ঘটনাগুলো ঘটছে এর নৈতিক দায়িত্ব অবশ্যই বিএনপিকে নিতে হবে। কিন্তু ঘটনা যারা ঘটাচ্ছে তাদেরকে গ্রেপ্তার করে বিচারটা তাদেরকেই করতে হবে, এবং এই জায়গাটা করার দরকার। এর সঙ্গে আলোচনা বন্ধ করা কোনো ব্যাপার নাই, এটা আলোচনা আর একটা বিষয়। কেন সমস্যার গভীরে রাজনৈতিক সংকট আছে এবং সেই সংকট সমাধানের জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে, এবং আমাদেরকে মনে রাখতে হবে যে আজকে যে রাজনৈতিক সংকটটা এটা জাতীয় সংকট, এটা কেবল বিএনপি আওয়ামী লীগের বিষয় নয়, এবং এখানে আলোচনা হতে হবে জাতীয় সংলাপ। এবং যেটা আমি একটু যোগ করছি আপনার সঙ্গে, আজকে যেই রকম একটা আন্দোলনের ধরন বিএনপি যদি অব্যাহত রাখে, সেখানে তো আলটিমেটলি তারা তো চরমপন্থী দলের মতো ইমেজ দিতে হবে, যে চোরাগুপ্তা হামলা, এই নৃশংসতা তো আমরা বিএনপির মতো একটি দলের কাছে আশা করবো না। মানে তাদেরকে যেই প্রক্রিয়া, বিএনপি একটি বড় সমর্থক গোষ্ঠী এখনো আছে, তাদেরকে এত সহজে আমরা যদি মনে করি তাদের সমর্থক গোষ্ঠী নাই, তাদের অবস্থান নাই, সেটি ভুল বলা হবে। তাদের সমর্থন বিশাল, এবং সেই জায়গাটা তারা কেন এই ইমেজটা নেবে, এটা এই বিষয়টা আসলে ধন্যবাদ। আমি বিরতি একটা নিতে হবে আমাকে, কিন্তু বিরতি পর আমি রিয়াজউদ্দিন আহমেদ আপনার কাছে একটা বিষয় একটু শুধু জানতে চাচ্ছি, আপনার কি মনে হয় যে সংলাপ শুরু হলেই নাশকতা বন্ধ হয়ে যাবে? শুধু আমাকে এই প্রশ্নের উত্তরটি একটু দিন। না, সংলাপ শুরু হলে, সংলাপের যদি উদ্যোগ নেওয়া হয় এবং এই কর্মসূচি যদি স্থগিত করা হয়, তারপরে যদি এই সহিংসতা চলে, তাহলে সহিংসতার ভিন্ন মাত্রা নিয়ে চিন্তা করতে হবে। আমি আসবো, তাহলে বুঝতে হবে যে 30 সেকেন্ডে অ্যাড করি, কারণ বিএনপি নেত্রীর দাবি ছিল তাদেরকে সভা করতে না দেওয়া পর্যন্ত এই অবরোধ চলবে, তারপরের দাবি ছিল সংলাপ শুরু না করা পর্যন্ত এই অবরোধ চলবে। সর্বশেষ
মেজর হাফিজ যে দাবি বলেছেন বক্তব্য বিএনপির পক্ষ থেকে, সরকার শুধু পদত্যাগ না, সরকার পদত্যাগ করতে হবে, নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে, এবং তারপর তারা ভেবেচিন্তে দেখবেন এই অবরোধ তুলবেন কিনা। অবরোধ মানে হচ্ছে এই যে পেট্রোল বোমা দিয়ে যে মানুষ মারা হচ্ছে এটি বন্ধ হবে কিনা, তখন তারা সেটা সিদ্ধান্ত নেবেন। আমি আসবো, একটা বিরতি নিতে হচ্ছে আমাকে এখনই, কিন্তু বিরতির পর আপনাদের কাছে আরো অনেক প্রশ্ন আছে। একটা বিরতি এখন। দর্শক দেখছেন একাত্তর সংযোগ, আমি সামিয়া রহমান আপনাদের সাথে আছি। রিয়াজউদ্দিন আহমেদ, আপনার কাছে আমি আবারও প্রশ্ন করছি, আপনার কি মনে হয় যে সংলাপ শুরু হলে কি নাশকতা বন্ধ হবে কিনা? নাশকতা আগে বন্ধ করা উচিত নাকি আগে সংলাপ শুরু করা উচিত? এখানে দেখেন নাশকতার ব্যাপারটা, এটা অনেকবার অনেকে বলছে যে এটা ইনকোয়ারি করেন, এটা ইনভেস্টিগেশন করেন যে কারা করছে। এটা যদি বিএনপি করে থাকে বা জামাত করে থাকে তো এটা আইডেন্টিফাইড হয়ে যাক, এটা হওয়া উচিত। এইখানে কিন্তু অনেকে বলছে যে এই বিএনপি জামাত বাদ দিয়েও তো অন্য আরো ফোর্সেস আছে যারা এই কাজটা করতে পারে। অনেক সন্ত্রাসী গ্রুপ আছে যারা এই আফগানিস্তান পাকিস্তান থেকে বাংলাদেশে, মানে নাশকতার পেছনে আপনার মনে হচ্ছে বিএনপি জামাত ছাড়া অন্য কেউ করতে পারে? এটাকে প্রমাণ করতে হবে, এটা প্রমাণ করতে হবে যে এইটা শুধু জামাত এবং বিএনপি করছে। তো এই জায়গাটার মধ্যে করতে গিয়ে যদি আমার একটা প্রমাণটা তো একটু সময় সাপেক্ষ ব্যাপার, না আমার একটা সাজেশন হলো যে সরকার থেকে যদি বলা হয় যে ঠিক আছে এই অবরোধ হরতাল উঠে গেলে আমরা আলোচনায় বসবো, তাহলে যদি হরতাল অবরোধ উঠে গেলে আর বোমা না ফুটে, আর যদি বোমা না ফুটে তাহলে ধরতে হবে এটা আওয়ামী বিএনপি এবং জামাত করছে। আর যদি বোমা না ফুটে তাহলে বিএনপি জামাত করছে। তাহলে আমি সাদেক হোসেন খোকার একটা বিবৃতি দিই। তিনি নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে রবিবার বলেছেন যে বিরোধী জোটের সঙ্গে সরকার সংলাপে রাজি হলে চলতি সংকট একদিনেই সমাধান হবে। কেমন করে? না সেটা খোকা সাহেব বলতে, আমি যেটা বলছি, আমার এখানে মানে ভয় হয় যে এখানে আরো সন্ত্রাসী গ্রুপ ঢুকে গেছে কিনা এই সুযোগ নিয়ে। আপনি হয় যে আপনি জানেন কারো বাড়িতে আগুন লাগলে পাশের বাড়ির লোক আলু পোড়া দেয়, এরকম হচ্ছে কিনা? কিন্তু বিএনপি জামাত তো দায় এড়াতে পারে না, কারণ তারা যেহেতু আন্দোলন কর্মসূচি ডিক্লেয়ার করে, বক্তব্য বা অন্য নেতৃবৃন্দের বক্তব্য, তাছাড়া একটা আন্দোলন যারা আহ্বান করে তারা যেই কাজটি প্রথম করে আতঙ্ক তৈরি করার জন্য আগের দিনে মশাল মিছিল বের হতো, আর এখন হলো মানুষের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। এটুকু মশাল মিছিলটা এক ধরনের প্রতিবাদ ছিল, এটা তো প্রতিবাদ নয়, এটা তো একটা ভয়াবহ নিষ্ঠুর হত্যাকাণ্ড। আমার কাছে বিস্ময় লাগছে বাংলাদেশে একটা অবরোধ কর্মসূচি চলছে, তার উপরে টানা 72 ঘন্টা 48 ঘন্টা মিলিয়ে হরতাল চলছে। এখন রিয়াজ ভাইয়ের মধ্যে একজন সিনিয়র জার্নালিস্ট সন্দেহ প্রকাশ করছেন যে এই যে আগুন জ্বালাচ্ছে এরা কারা, এর বাইরে জামাত শিবির অন্য আরো শক্তি আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই অগ্নিসংযোগের ঘটনাটা কি গত 1 বছর ঘটেছিল, যখন দেশে কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না? রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে যখন এই নিরীহ মানুষ হত্যার একটা যজ্ঞ চলছে সারা দেশে, যারা এই কর্মসূচিটি ডিক্লেয়ার করেছে তাদের প্রথম দায়িত্ব হচ্ছে এটার দায়িত্ব নেওয়া। কিন্তু আনফরচুনেটলি আপনি বিএনপির প্রতিটি প্রেস রিলিজে খেয়াল করবেন তারা বলছে এগুলো সবই সরকার করছে। আপনি কি করে আলোচনা করবেন, এই বন্ধ করবেন কি করে? আমার এখানেই প্রশ্ন আছে, সাদেক হোসেন খোকা যখন বিএনপির পক্ষ থেকে উদ্ধৃতি দেন যে চলতি সংকট, মানে সরকার যদি সংলাপে রাজি হয় তাহলে একদিনই চলতি সংকটের সমাধান হবে, সেক্ষেত্রে তার মানে সংকটটা আসলে বা নাশকতার পেছনে দায়ভারটা নিশ্চয়ই জানেন যে কোথায়। তিনি তো এর আগেও বলেছিলেন দা করাল খুন্তি নিয়ে সবাইকে একটা ব্যাপার এখানে যুক্ত হয়, সেটি হলো যদি সাদেক হোসেন খোকা হয়তো যুক্তরাষ্ট্রে বসে যে কথা বললেন বাংলাদেশের অবস্থা সেরকম কি বিএনপি সেটি এখন রাজি হবে, সম্মত হবে? বিএনপি চেয়ারপারসন যে একটা অনড় অবস্থানে, যদি আজ সরকার বলে তোমরা হরতাল অবরোধ প্রত্যাহার করো, নাশকতা বন্ধ করো, আমরা সংলাপ করব, কাল কি আসলেই বিএনপি আসবে?
এই গ্যারান্টিটা কি খোকা সাহেব দিতে পারেন বা অন্য কেউ দিতে পারে যারা সংলাপের জন্য চেষ্টা আপনি করছে? আমরা সংলাপ চাই, আমি আপনার অবশ্যই সাথে সংলাপের করি, পক্ষে। সরকারের আমি সমঝোতার পক্ষে। অনেক নীতি নির্ধারক এই ধরনের কিছু বক্তব্য দিয়েছেন, এমনকি মাননীয় তথ্যমন্ত্রীও গতকাল আমি দেখলাম তিনি বললেন যে এই ধরনের সন্ত্রাস বন্ধ হলে আলাপ আলোচনা হতে পারে, সরকারের অনেক জায়গা থেকে বলা হচ্ছে। কিন্তু আপনি এই যে 87 জন আপনি শ্যামল যেটা বলছে, আমি কিন্তু বলি নাই যে এখানে বিএনপি বা জামাত করে নাই, জিনিসটা তো প্রমাণিত হওয়া দরকার। এটা হয় না কেন? এক নম্বর। দুই নম্বর হলো আমি ডেফিনেটলি বলতে চাই যে এই ঘোলাটে সিচুয়েশনের মধ্যে অন্যান্য ফোর্স এখানে এই বোমাবাজি করতে পারে। পাকিস্তানে আপনি দেখেন যেদিন বেনজির ভুট্টো মারা যাওয়ার আগে কিন্তু পাকিস্তানে এই তালেবানিজম এই স্কেলে ছিল না। যেই দিন বেনজির ভুট্টো মারা গেল তারপর থেকে আজকে পর্যন্ত আফগানিস্তানকে ছাড়িয়ে গেছে পাকিস্তান। ঠিক আছে রিয়াজউদ্দিন আহমেদ, কিন্তু কয়েকজন ধরা পড়েছে তো। ভয়টা হলো ওই জায়গার মধ্যে কয়েকজন জামাত শিবিরের কর্মী ধরা পড়েছে তো। শ্যামল কাছে আমি যুক্ত করছি, শ্যামল কাছে আমারও প্রশ্ন, 5 জানুয়ারি ইলেকশনের আগে যে ভয়াবহ নিষ্ঠুর হত্যাকাণ্ডগুলো ঘটলো, মানুষের বাড়ি আগুন লাগিয়ে দেওয়া এবং আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে সংখ্যালঘুদের বাড়িতে হামলা, প্রত্যেকটি ঘটনার সবার কিন্তু সুষ্ঠু প্রমাণ থাকার পর কারা হামলাকারী ছিল সবাই জানতো। একটি ঘটনারও বিচার হলো না, কেন হলো না? এই প্রশ্নটা তো সরকারকে বাংলাদেশের অপরাধ প্রক্রিয়া, অপরাধের তদন্ত প্রক্রিয়া এবং বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রতার কথা আপনি ভালো করে জানেন। এই দেশে জাতির জনককে এই দেশে জাতির লেট মি স্পিক, এই দেশে জাতির জনকের স্বীকৃত খুনির বিচার হতেও 40 বছর সময় লেগেছে। আপনারা বিচারে দীর্ঘসূত্রিতার কথা বলছেন, আমি আরেকটা বিষয় একটু বলছি। যত আমরা সহজে বলি তদন্ত হয়ে যাওয়া, বিচার হয়ে যাওয়া প্রক্রিয়াগুলো, আর আমাদের এক বাড়িতে আছে, এক ভাই জামাত করে, আরেক ভাই বিএনপি করে, আরেক ভাই আওয়ামী লীগ করে। দিস ইজ এ ভেরি কমপ্লেক্স সোসাইটি। এই কমপ্লেক্স সোসাইটিতে আপনাকে শনাক্ত করে অপরাধীর বিচার করা খুবই কঠিন। তাহলে আমার এখানে আরেকটি প্রশ্ন আপনাদের কাছে। বিচারে দীর্ঘসূত্রিতার কথা বলছেন, অপরাধীকে শনাক্ত করে আইনের আওতায় নেওয়ার কথা বলছেন, কিন্তু যখন কেউ আমরা শনাক্ত করা হচ্ছে সেক্ষেত্রে আবার অভিযোগ করছে এটা ক্যামেরা ট্রায়াল। সেক্ষেত্রে তাহলে কি বলবেন? এই ধরনের ক্যামেরা ট্রায়াল এটা জুডিশিয়াল সার্ভিসের কাছে। আমি ওইটা নয়, আমি বললাম যে নাশকতার ঘটনাগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনালে আনতে সমস্যাটা কি? দ্রুত বিচার ট্রাইব্যুনাল যে ঘটনাগুলো আগেও ছিল, ইলেকশনের আগে ছিল বা এখনো হচ্ছে, আমরা তো এটা দ্রুত বিচার ট্রাইব্যুনাল যদি বিচার দ্রুত শেষ করা হয় তাহলে এই ঘটনা ঘটবে না। শ্যামল, আমি গ্যারান্টি দিলাম জাতির জনকের হত্যা। আমি বলছি শ্যামল, একটা মিনিট, শ্যামল আমি শেষ করছি। দীর্ঘ প্রক্রিয়ায় নেয়ার জন্য যে আইনি প্রসেস আছে তাতে 10 বছরও কোনো সরকার তো ক্ষমতায়, আওয়ামী লীগ ক্ষমতায়, 10 বছরও সব ফয়সালা হচ্ছে না, কারণ উচ্চ আদালত আছে, হাই কোর্ট আছে, দ্রুত বিচারের পরে আপনি দেখেন না প্রসেসকে লম্বা করার জন্য এই যে যুদ্ধ অপরাধের ট্রাইব্যুনাল হচ্ছিল 10,000 সাক্ষী হাজির করেছে। আমার বাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছে, আমার ভাইকে মেরে ফেলা হলো, আমি কি এই বিচার প্রক্রিয়াটা এখন এই যে বাসে আগুনে মানুষকে পুড়িয়ে মারা হচ্ছে, এই বিচার কি আমি পাবো না? আজব ব্যাপার, কেন হবে না? এটা যে প্রক্রিয়ার মধ্যে হোক, এটা করতে হবে না, হবে না। আইনে বিচার আমাদের, আমি বলছি যে আমাদের পুলিশ পুলিশের দুর্বলতা, বিচার পাবে না সেটার বড় কথা না। বিচার এবং আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য ল এনফোর্সিং এজেন্সি তাদের সর্বশক্তি নিয়োগ করবে, এই ব্যাপারে দ্বিমত আছে কার? আমি তো এটা বুঝতে পারি, কিন্তু সেটা হচ্ছে না কেন? আমি একটা বিরতি নিয়ে আবার ফিরছি ৭১ সংযোগে। দর্শক দেখছেন ৭১ সংযোগ, সামিয়া রহমান আপনাদের সাথে আছি। আবু সাইদ খান, আমি আপনার কাছেও যেতে চাই এবং শ্যামল দত্ত আপনার কাছেও যেতে চাই। যেটি প্রশ্ন তুললেন রিয়াজউদ্দিন আহমেদ যে আইন প্রয়োগকারী সংস্থার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করছে না কেন, এবং পলিটিক্যাল সিচুয়েশন এবং ল অ্যান্ড অর্ডারকে আসলে এক করে ফেলা হয়েছে, কি বলবেন? আমি যদি একটু জাস্ট, আমারও মনে হয় যে দুটোকে একসঙ্গে মিলানো ঠিক না। আমার মনে হয় যে আইন প্রয়োগকারী সংস্থা তার অবস্থান থেকে অবশ্যই কঠোর এবং কঠোরতর সিদ্ধান্ত নিতে হবে, এবং যারা ঘটনার সঙ্গে জড়িত তাদের অবশ্যই আইনানুগভাবে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। তবে একটা জিনিস সতর্ক থাকা দরকার যে বেআইনি কোনো কিছু যেন না হয়। এই প্রসঙ্গে আমি খোলামেলাই বলতে চাই
যেমন জামাত শিবির সন্ত্রাসীদের বিচার চাই, কিন্তু কোনো সন্ত্রাসী ইনকাউন্টারে মারা যাক সেটা আমরা চাই না। এমনকি ৭১-এ ঘাতক যুদ্ধাপরাধীকে বিচার করে শাস্তি দিতে চাই আমরা, কিন্তু ৭১-এ কোনো ঘাতক যুদ্ধাপরাধী ইনকাউন্টারে যাক সেটাও আমরা চাই না, কেননা এটা দেশের জন্য মঙ্গল বয়ে আনে না। অতএব আইন শৃঙ্খলা বাহিনী কে অবশ্যই কঠোর হতে হবে এবং আইন কঠোর হতে গেলে তো এই ধরনের ঘটনা ঘটতেই পারে। একটু আমি জানি না, আপনিও চান যে কোনো সন্ত্রাসী এনকাউন্টারে মারা না যাক, এটা খুবই ভেরি গুড উইশ, খুবই ভালো একটি আপনার আকাঙ্ক্ষা। কিন্তু ফ্রান্সের আব্দু পত্রিকায় যখন সন্ত্রাসীরা দখল করে রাখলো, তারা এনকাউন্টারেই মারা গেছে, তাদেরকে কিন্তু আলোচনা করে বিচারের প্রক্রিয়া নিয়ে মারা গেছে তা কিন্তু না। এমনকি বিশ্বের মানবাধিকার নিয়ে সবচেয়ে বড় বেশি যারা কথা বলেছে আমেরিকানরা, যখন ওই যে অ্যাবোটাবাদ শহর থেকে তুলে নিয়ে গেল লাদেনকে, তাকে কিন্তু এনকাউন্টারেই মেরে ফেলেছে। তাকে কিন্তু কোনো রকমের আলাপ আলোচনা করে মারে না। আমি সাইদ ভাই, এটা পাকিস্তান কি করেছে এক্সাম্পল দেখেন। একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে তারা টেররিস্টদেরকে দমন করার জন্য গণতান্ত্রিক দেশে সামরিক আদালত এলাও করেছে, এবং যে পাকিস্তান বারবার এই এর বিরুদ্ধে ছিল, এই ফাঁসির বিরুদ্ধে, তারা এখন একের পর এক ফাঁসি দেওয়া শুরু করেছে। আপনাকে আইন প্রয়োগকারী সংস্থা কোন পদ্ধতি টেরোরিজমকে কিভাবে মোকাবেলা করবে, স্ট্র্যাটেজি তাদেরকে ঠিক করতে হবে। হ্যাঁ, এটা ঠিক, বাংলাদেশের আইনি এবং বিচারিক প্রক্রিয়ায় অনেক দুর্বলতা আছে, অনেক স্লো প্রসেস। আমি এই প্রসঙ্গে বলতে চাই যে পৃথিবীতে অনেক ভালো দৃষ্টান্ত আছে, খারাপ দৃষ্টান্ত আছে। আমরা আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজনে আমরা ভালো দৃষ্টান্তগুলোই গ্রহণ করব। আর একটা ব্যাপার হচ্ছে যে যখন ঘটনাস্থলে একজন বোমাবাজ যখন নিহত হয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু যখন অন্যভাবে হয় সেটা অ্যাকসেপ্টেড হতে পারে না। তো সেই ব্যাপারটাও আইনের দিকেও আমাদের দৃষ্টিটা রাখতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে যে এই আইনানুগ পদক্ষেপগুলো চলতে থাক, পাশাপাশি আলোচনার প্রক্রিয়াটা শুরু হওয়া দরকার। এবং আলোচনা তো একদিনের সমস্যার সমাধান নয়, এবং এখানে শুধুমাত্র নির্বাচনের ব্যাপারটাই নয়। নির্বাচনের পরে বিরোধী দল যদি আবার একই ধরনের বর্জনের রাজনীতি করে, সন্ত্রাস সৃষ্টি করে, তাহলে সেই ক্ষেত্রে সংসদে বসবে কিনা এই বিষয়গুলো গ্যারান্টি দরকার। এই জন্য আমার মনে হয় আজকের বাস্তবতা একটা ন্যাশনাল চার্টার দরকার, জাতীয় সনদ দরকার। কেননা আমরা বারবার একই ঘটনার তো পুনরাবৃত্তি দেখতে চাই না, যাতে ঘটনাগুলো না ঘটে। অর্থাৎ একটা অর্থবহ অংশগ্রহণগুলো নির্বাচনের পরে যাতে রাজনৈতিক প্রক্রিয়া ব্যাহত না হয়, বিরোধী দল যাতে সংসদে বসে এবং দেশটা সর্বোপরি মুক্তিযুদ্ধের ধারায়, একাত্তরের ধারায় পরিচালিত হয়। একটা দীর্ঘ প্রক্রিয়ার কথা বললেন সাইদ ভাই, যে বলতে জাতীয় সনদের কথা, এটা এগুলো হচ্ছে খুবই একটা ভালো ইচ্ছা, ভালো আগ্রহ। কিন্তু আমি যদি জানি আপনি আমাকে ক্রমাগত চেষ্টা করছেন আমাকে হত্যা করার, এবং তার যথেষ্ট সাক্ষ্য প্রমাণও আছে। 2004 সালের 21শে আগস্টের ঘটনা এই দেশের ইতিহাসের রাজনীতির একটি বড় মোড়, আপনাকে খেয়াল রাখতে হবে। আমি যদি জানি যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আমাকে এলিমিনেট করার একটা চেষ্টা হয়েছে, এই জায়গাটি যতক্ষণ পর্যন্ত পরিষ্কার হবে না ততক্ষণ আপনি জাতীয় সনদের কথাই বলুন আর ওই আইনি প্রক্রিয়ার কথাই বলুন, কোনোটাই কিন্তু ফাংশন করবে না। বাংলাদেশে এই মুহূর্তে বিশ্বাস অবিশ্বাসের রাজনীতির জায়গাটি খুব চরম এবং প্রকট। এই সমাধানগুলো না হওয়া পর্যন্ত আপনি জাতীয় সনদ তৈরির কথা যারা বলেন, আমি মনে করি যে এটা ইজ নট রিয়েলিস্টিক অ্যাপ্রোচ। হ্যাঁ, জাতীয় সনদ দরকার, বাংলাদেশে অনেকগুলো বিষয় দরকার, যে আমি আপনাকে খুন করব না এই সনদে আগে স্বাক্ষর করতে হবে। এই জায়গাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে আগে ঐকমত্য হবে কিনা আগে সেটি বলেন। আমি এখন বলি একটু, আমি তো অনেক দূরে, আমি মিলতে পারছি না আপনাদের সঙ্গে। আমার মনে আমাকে একটু কথা বলার সুযোগ দেওয়া হোক। রাজনীতি হচ্ছে রূঢ় বাস্তব, এবং সেখানে আবেগ তাড়িত হওয়ার ব্যাপার নয়, খুনির সঙ্গেও আলোচনা করতে হয় কখনো কখনো। অতএব আজকের বাস্তবতার নিরিখেই আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। কে অতীতে কি করেছে, কে কি ষড়যন্ত্র রয়েছে, সেটা আলাদা আলোচনা হতে পারে, সেটা নিয়ে বিতর্ক চলতে পারে, কিন্তু রাজনৈতিক প্রক্রিয়া এবং সরকার এবং যারা বিগত দিনের সরকার ছিল তাদের মধ্যে। ধন্যবাদ আবু সাইদ খান। আপনি বলছেন যে এখন যে রাজনৈতিক বাস্তবতা তাতে খুনির সাথে আসলে আলাপ আলোচনা হতে পারে। আমাকে আসলে একটা বিরতি নিতে হবে, কারণ আমাদের একটু সংবাদ সংযোগে যেতে হবে, এবং শ্যামল দত্ত আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। একটা বিরতি নিয়ে ফিরছি আবারও একাত্তর সংযোগে।
দর্শক দেখছেন বিশেষ একাত্ম সংযোগ, আমি সামিয়া রহমান আপনাদের সাথে আছি এবং এই মুহূর্তে আমাদের সাথে আলোচনায় যুক্ত হয়েছেন নাইমুল ইসলাম খান, সম্পাদক আমাদের অর্থনীতি, এবং ডক্টর আসিফ নজরুল, শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদের এখানে এর আগে ছিলেন শ্যামল দত্ত, আবু সাইদ খানও আছেন। শ্যামল দত্ত বলেছিলেন যে, আবু সাইদ খান বলছেন যে এখন যে বাস্তবতা তাতে খুনিদের সাথেও আলোচনা করা প্রয়োজন, এবং শ্যামল দত্ত বলছিলেন যে আমার বাড়িতে যদি কেউ আগুন লাগে আমি কি আসলে আগুন আগে বন্ধ করবো নাকি আগে তাদের সাথে আলোচনা করবো, এবং যে আমাকে নিশ্চিহ্ন করতে চায় তাদের সাথে কিসের আলোচনা। আমি একটু জানতে চাচ্ছি ডক্টর আসিফ নজরুল, আপনার কি মনে হয় যে যেমন সাদেক হোসেন খোকা বললেন যে সংলাপ হলেই একদিনে এই সংকটের সমাধান হবে, আপনার কি মনে হয় যে সংলাপ শুরু হলে নাশকতা সব বন্ধ হয়ে যাবে? আমার প্রথম কথা হচ্ছে, আপনি যদি সংলাপ না করেন আপনি কি করবেন? বিএনপি বাংলাদেশের হয় বৃহত্তম দল অথবা দ্বিতীয় বৃহত্তম দল। আপনার পক্ষে কি বিএনপিকে নিশ্চিহ্ন করা সম্ভব? আর যারা বলে যে বিএনপি সন্ত্রাস করছে দেখে তাদের সাথে সংলাপ সম্ভব না, আমি তাদের কাছে বিনীতভাবে প্রশ্ন করতে চাই যে 1995-96 সনে আওয়ামী লীগ, জামাত এবং জাতীয় পার্টি মিলে যখন বিরোধী দলের আন্দোলন করেছে, লাগাতার হরতাল অবরোধ করেছে, তখন সন্ত্রাস হয় নাই, তখন মানুষ মারা যায় নাই, তখন গাড়ি পড়ে নাই, তখন রেলওয়ে ফিস প্লেট তুলে ফেলা হয় নাই, ম্যাট্রিক পরীক্ষা পিছানো হয় নাই। 2006 সনে যখন সন্ত্রাস হয়েছে বিরোধী দলের আন্দোলনের সময়, তখন রাজপথে লোক মারা যায় নাই, সাধারণ লোক মারা যায় নাই, রাজনৈতিক কর্মী মারা যায় নাই। ডক্টর আসিফ নজরুল, তাহলে কি আপনি সেই দুষ্ট রাজনীতিরই মানে অনুসরণ করতে থাকবেন? না, আমি যদি সেই ধরনের রাজনীতি হয়ে থাকে, আপনি যদি বলছেন যেটি, যদি সেই ধরনের রাজনীতি আপনি আমাকে শেষ করতে দেন, আমি তো জানি আমি কি বলছি। আমাকে শেষ না করতে দিলে আমাকে অনুষ্ঠানে ডাকবেন না। আমার কথা হচ্ছে, তখন সন্ত্রাস হয়েছে বলে তখন কি আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং জামাতের দাবি মেনে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করে নাই? সন্ত্রাসকে আমি নিন্দা করি, সন্ত্রাস জঘন্যতম কাজ। সন্ত্রাসকে আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা জঘন্য অবস্থায় দাঁড়িয়েছে, এটা প্রপারলি অ্যাড্রেস করতে হবে। কিন্তু বিরোধী দলের কর্মসূচিতে সন্ত্রাস হচ্ছে দেখে আমরা তার সাথে কোনো আলোচনা করব না, তাহলে কি করবেন? বিরোধী দলকে শেষ করে দিবেন? যেই দলের পক্ষে 35% লোক মিনিমাম সাপোর্টার আছে, সেই দলকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার কথা যারা বলে, তারা বাংলাদেশে গৃহযুদ্ধ লাগাতে চায়। আমি বলতে চাচ্ছি, অতীতে বিরোধী দলের আন্দোলনের সময় এই মাত্রায় সন্ত্রাস না হলেও, এই প্রকৃতির সন্ত্রাস না হলেও বহু সন্ত্রাস হয়েছে। তারপরও বিরোধী দলের কথা মেনে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করা হয়েছে, নতুন সরকার প্রতিষ্ঠা করে ইলেকশন করা হয়েছে। 2006 হয়েছে এটা, 1995-96 সনে এটা। কাজে আমাদেরকে দুইটাকে গুলিয়ে ফেললে হবে না। আর সেকেন্ড প্রশ্ন যেটা হচ্ছে সন্ত্রাসী প্রসঙ্গে, আমি একটা কথা আপনাদের স্পষ্টভাবে বলতে চাই। আমরা সবাই কেউ কেউ যারা আলোচনা করি, আমরা রেডিলি ধরে নেই যে প্রত্যেকটা সন্ত্রাস বিএনপি বা বিরোধী দল করছে। আমার কথা হচ্ছে, আপনি সরকার আছে, সরকারের কাছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তদন্তকারী দল আছে, আপনি প্রপার এভিডেন্স ছাড়া আপনি এই কনক্লুশনে জাম্প করছেন কিভাবে? অনেক সময় আমরা দেখি বিএনপির সন্ত্রাসীরা ধরা পড়ছে, ককটেল সহ ধরা পড়ছে, সেগুলি ঘটনা না হয় বিএনপি করেছে। এখন আমি আপনাদের বিনীতভাবে একটা প্রশ্ন করি, যখন পুলিশ বেষ্টনীর মধ্যে ওয়েস্টিন হোটেলের সামনে রিয়াজউদ্দিন সাহেব গুলি খেয়েছেন, রিয়াজ রহমান সাহেব গুলি খেয়েছেন, সাবিউদ্দিনের গাড়ি যখন পুলিশ বেষ্টনীর মধ্যে আগুন দেওয়া হয়েছে, খালেদা জিয়ার কার্যালয়ের সামনে যখন পুলিশ বেষ্টনীর মধ্যে ককটেল মারা হয়েছে, এটা কে করেছে? আবার কুমিল্লাতে যে এই বাসের নাশকতাপূর্ণ ঘটনা, আমরা চরম নিন্দা জানাই। আমি ওই ঘটনা পড়ার পর তো আমার কাছে অদ্ভুত লেগেছে, তো খুব রহস্যময় ঘটনা। খালি রাস্তাতে একটা গাড়ি, দূরপাল্লার গাড়ি 100 কিলোমিটার বেগে অন্তত চলে, সেই গাড়িতে এত নির্ভুলভাবে একটা পেট্রোল বোমা মেরে এতগুলো যাত্রী পোড়াতে পারলো কে? এবং সেটা রেলওয়ে মন্ত্রীর জায়গা, উনার নির্বাচনী এলাকা, ওখানে উনার অ্যাবসলিউট কন্ট্রোল আছে। ডক্টর আসিফ নজরুল, আমি যে প্রশ্নটি করেছিলাম আপনাকে, প্রশ্ন করতে দিন একটু। আপনাকে বলেছিলাম যে আপনার কি মনে হয় সংলাপ শুরু হলে কি নাশকতা বন্ধ হয়ে যাবে? আমি কোনো দলকে নিশ্চিহ্ন করার কথা বলিনি, আমি জানতে চাইছি আপনার কাছে, আপনি মনে করছেন হবে? সংলাপ শুরু হলে, এই পুরা সন্ত্রাসটা শুরু হয়েছে 5 জানুয়ারি ইলেকশন কেন্দ্রিক বিতর্ক এবং ওই সময় বিরোধী দলের কর্মসূচি পালন না করতে দেওয়া থেকে। 5 জানুয়ারি আগে তো এগুলি হয় নাই। কাজে আপনি যদি সংলাপ শুরু করেন, যারাই বোমা মারছে, যারাই ককটেল বোমা মারছে, পেট্রোল বোমা মারছে, ওই পরিস্থিতি থেকে তো পুরা জিনিসটা চলে যাবে সংলাপের দিকে। অতীতে যখন বিরোধী দলের আন্দোলনের সময় সন্ত্রাস হয়েছে, যেই মুহূর্তে কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে ইলেকশন হয়েছে, যেই মুহূর্তে সরকারি দল বিরোধী দলের দাবি মেনে নিয়ে সংলাপ করেছে বা দাবি মেনে নিয়েছে, সন্ত্রাস থেমে গেছে। সেই উদাহরণ থেকে আমি মনে করি বর্তমানে যদি সংলাপ শুরু হয়, তাহলে অবশ্যই সন্ত্রাস থেমে যাবে। এবং সন্ত্রাস যাই করুক না কেন, যদি সংলাপ হয়ও,
এটা নিরপেক্ষভাবে তদন্ত করে বের করে পেট্রোল বোমার কারণে যারা মারা গেছে এটা যে করুক না কেন তাদের কঠোর শাস্তি দিতে হবে। ধন্যবাদ। এটা সংলাপ হোক আর না হোক। ধন্যবাদ। আমি শুধু একটা প্রশ্ন করে আপনি যোগ করেন। আমার শুধু একটা প্রশ্ন, সংলাপ শুরু হলে যদি নাশকতা বন্ধ হয়ে যায় তাহলে কি আসলে এই নাশকতার পেছনে আসলে কারা দায়ী সেটা কি আসলে কি মনে হয় সেক্ষেত্রে? দেখুন, এই দায় দায়িত্ব যারা আন্দোলন করে তারা কখনো এড়াতে পারে না। আমরা অতীতে দেখেছিলাম যারা আন্দোলনের মাঠে থাকে তাদের এড়ানোর সুযোগ থাকে না, কারণ পরের দিন আতঙ্ক তৈরি করার জন্য আগের দিন সহিংসতা তৈরি করা, সহিংস ঘটনা ঘটানো, ওটা অতীতে একটি সংস্কৃতি, বাংলাদেশের দীর্ঘদিনের একটি প্রক্রিয়া ছিল। আর 1996 সালে কিংবা এরকম একটা প্রক্রিয়া নিরীহ মানুষের উপর বোমাবাজি কিংবা নিরীহ মানুষকে পুড়িয়ে মারার মতো নৃশংস ঘটনা বাংলাদেশের নজিরবিহীন, এর আগে একবার ঘটেছিল 2005 কিংবা 6 সালের দিকে। এরকম আমরা কখনো দেখিনি। এই বর্বরত ঘটনাগুলো যদি অবসান না ঘটে তাহলে আমরা কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মের কাছে দায়ী থেকে যাবো। আর কুমিল্লা যে এলাকাটি রেলমন্ত্রী মুজিবুল হকের, সে এলাকাটি জামাত শিবির সবচেয়ে ঘাঁটি হিসাবে খ্যাত। আপনি এই এলাকাতেই 2001 সাল থেকে 2006 সালে এমপি ছিল জামাত ইসলামী বাংলাদেশের। শুধু তাই নয়, ওই সময়টা যে অঞ্চলটা বোমাবাজিটি ঘটনা ঘটেছিল সেটা জামাতের সবচেয়ে ঘাঁটি বলে আমরা সবাই জানি, সবচেয়ে শক্ত ঘাঁটি। এবং সেখানে সব সময় জামাত যেরকম সরকার থেকে অনেক সময় শক্তিশালী ছিল এবং আছে। তারপর হলো বর্ডারের কাছে থাকার কারণে ঘটনাগুলো ঘটে আবার বর্ডার ওপারেও চলে যাওয়া যায়, আবার আসা যায়, যে কারণে অনেক সংকটগুলো তৈরি হয়। আর আরেকটা বড় আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশের নিরীহ মানুষকে পুড়িয়ে মারার মতো ঘটনা যারা ঘটায় তারা যেই দল করুক, যে মত প্রকাশ করুক, তাদেরকে অবশ্যই কঠোর শাস্তি দিতে হবে। এগুলো না বন্ধ করলে আগামী দিনে কঠিন সংকট তৈরি হবে। সংলাপ অবশ্যই দরকার আছে। আমি সংলাপের বিপক্ষ নই। আমি শেষ করছি এটা বলে, জনগণের জানমালের দায়িত্ব সরকারকে নিতে হবে, আবার পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থার যারা দায়িত্ব থাকেন তাদের অতিকথন বন্ধ করতে হবে। আর সংলাপের জন্য একটা পথ পরিক্রমা, এটাতে নাইমুল ইসলাম খান গতকালকে একটি টেলিভিশনে বলেছিলেন যে একটা দীর্ঘ প্রক্রিয়া লাগতে পারে, কারণ আমরা এতগুলো সংকট এই মুহূর্তে আমাদের তৈরি। সকল সংকট যদি দীর্ঘমেয়াদী সমাধান না হয় তাহলে বারবার এই ঘটনাগুলো ঘটবে। আমি তো মনে করি এই সংকটগুলো সমাধান করার জন্য আমাদের একটা প্রক্রিয়াটা এখনই শুরু করা দরকার, যে প্রক্রিয়ার মধ্যে আমরা আগামী দিনে এরকম একটা অবস্থা তৈরি না হয় সেটাই সতর্ক থাকতে হবে। সেই প্রসেসটাকে আমরা জানবো। তার আগে আমি একটু নাইমুল ইসলাম খান আপনার কাছে জানতে যাচ্ছি, যেটি ডক্টর আসিফ নজরুল বললেন যে সংলাপ শুরু হলে আসলে নাশকতা বন্ধ হবে, তাহলে সংলাপ করার জন্য কি সবাইকে জিম্মি করে নাশকতা, কি মনে হয়? না, আসলে কখনো কখনো কোনো বিষয় আছে যে আমরা বলি একটা সমাধানে যাওয়াটাই যেটা বলি মিনস এবং এন্ড, মানে আমি যে লক্ষ্যে যাব সেটাই আবার পথ। যেমন স্বাধীনতার জন্য স্বাধীনতা ঘোষণা করতে হয়, করে স্বাধীনতা অর্জনের জন্য আগাতে হয়, মানে মিনসও স্বাধীনতা, এন্ডও স্বাধীনতা। তো এখানে আমাদের সমস্যাটার সমাধানের যে সংলাপ শব্দটা কিন্তু আমাদের এখানে মাঝে মাঝে আমরা কনফিউজ করি। সংলাপ বলতে নেসেসারিলি খালেদা জিয়া হাসিনা বসে কথা বলবেন এটাই সংলাপ বলতে বোঝানো হয় না। বোঝানো হয় যে আমাদের আসলে আমাদের রাজনৈতিক সংকট থেকে বেরিয়ে আসতে হবে। এই সংকটটা অনেক সময় আমরা খুব ন্যারো দৃষ্টিভঙ্গিতে চলে যাই, যে একটা নির্বাচন, এই জায়গাটা আর একটু ভয়ঙ্কর, যে আমরা একটা নির্বাচন নিয়ে ভাববো কেন, আমাদের দেশ আগামী 40 বছর 30 বছর কোথায় যাবে, এটা নিয়েই আসলে আমাদের ভাবনা চিন্তা কথাবার্তা বলতে হবে। এগুলি বাকিগুলি তো আমাদের ওই ভাবনা চিন্তা না করার কারণে আমাদের উপসর্গ হিসেবে এই সমস্যাগুলি আছে। আমাদের গণতন্ত্রের কি হবে, আমাদের নির্বাচন ব্যবস্থার কি হবে, আমাদের অর্থনীতির কি হবে, আমাদের মানে এমপ্লয়মেন্ট জেনারেশনের কি হবে, আমাদের $50 বিলিয়ন গার্মেন্টসে আয়ের কি হবে, আমাদের ডিজিটাল বাংলাদেশ দিয়ে আমাদের আইটি সেক্টর থেকে গার্মেন্টসের বেশি আয় করার কিভাবে সম্ভব হবে। এই সমস্ত কিছু যদি সম্ভব করতে হয়, আমাদের জাতিকে যদি সংঘবদ্ধ করা না হয়, এবং তাহলে এগুলি কুঠিয়ে অর্জন করা যাবে না। আপনি কি মনে করেন যে যেটি বললেন সেগুলো আসলে হওয়া উচিত সকল কিছু? নইলে এখন আমি বলি, এখানে কিন্তু দুটো প্রধান রাজনৈতিক দল মূলত বাংলাদেশের ক্ষমতায় থাকে বলে তাদের কাছে আনফরচুনেটলি ক্ষমতা কেন্দ্রিক বিষয়টা বেশি আগ্রহের। কিন্তু আমাদের কিন্তু তাদের ট্র্যাপেও সবসময় পড়া ঠিক হবে না, যে তারা বারবারই আমাদেরকে ন্যারো ডাউন করে, ফোকাস ডাউন করে শুধু নির্বাচন নিয়ে ভাবতে বাধ্য করতে চাইবে। কিন্তু আমাদেরকেই বারবার মনে করিয়ে দিতে হবে যে আমাদের যে মুক্তিযুদ্ধের চেতনা, আমাদের অসাম্প্রদায়িকতা, আমাদের এই যে অর্থনীতি, মানে আমি আবার বলি, আমাদের এখন এন্টারপ্রেনিয়রদের কাছ থেকে ইনপুট নিতে হবে। তো তারাও স্টেক হোল্ডার, যে আগামীতে বাংলাদেশ আগামী 30 বছরে যেটা অর্জন করতে চায় অর্থনীতির ক্ষেত্রে, সেখানে আমাদের এন্টারপ্রেনিয়রদের কি কি লাগবে সুযোগ সুবিধা, রাজনৈতিক
সামাজিক সুযোগ সুবিধা, অর্থনৈতিক সুযোগ সুবিধা, তাদের ইনপুটও দরকার, আমাদের সংলাপে আসা দরকার বলে আসা দরকার, আমি মনে করি প্রচন্ড রকম মনে করি। রিয়াজউদ্দিন আহমেদ, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমাদের পুরো আলোচনাটা আসলে রাজনীতি কেন্দ্রিক, বিশেষ করে নির্বাচন কেন্দ্রিক, মানে শুধু নির্বাচন কেন্দ্রিক হয়ে গেছে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ফর্মুলা আওয়ামী লীগ মানবে না এবং সেটি কথা বলতে পারবো? জি বলুন প্লিজ। আচ্ছা, আমি একটা কথা প্রথমে বলি, নিজাম যেটা বলেছে ওটা জামাতে ইসলামের এলাকা, জামাত এটা করতে পারে, আসলেও করতে পারে, জামাতও করতে পারে, আওয়ামী লীগও করতে পারে, বিএনপি করতে পারে। আমার কথা হচ্ছে রাজনৈতিক দলগুলো একজন আরেকজনকে দোষারোপ করবে, কিন্তু আমরা যারা এখানে আলোচনা করি আমরা এভিডেন্স ছাড়া কোনো উদাহরণে আসতে পারবো, কোনো কনক্লুশনে আসা উচিত হবে না আমাদের। আর 2 নম্বর কথা হচ্ছে নাইম ভাই যে কথাটা বললেন এখন সব সংলাপ শুরু করা উচিত, কেন আমরা শুধু নির্বাচনের কথা বলছি? নাইম ভাই, আপনি আমার খুব প্রিয় মানুষ, আপনাকে বিনীতভাবে জিজ্ঞেস করি, আপনার পত্রিকার সম্পাদকের পদ থেকে আপনাকে আমি জোর করে সরিয়ে দিয়ে যদি আপনার পত্রিকার সম্পাদক হই, আপনি যদি ওটা দাবি করতে আসেন, তখন যদি আমি আপনাকে বলি নাইম ভাই আপনি সম্পাদকের পদ চাচ্ছেন কেন, আর আমরা পত্রিকা কিভাবে ভালো হবে, পত্রিকায় কর্মচারীদের কি বেতন হবে, সাংবাদিকদের কি বেতন হবে, আসেন এটা আলোচনা করি, ওইটাতে আলোচনা করাই উচিত। কিন্তু প্রথম তো মালিকানা। আপনি যখন বাংলাদেশে এর আগে প্রহসনপূর্ণ নির্বাচন হয়েছে 1988 সনে, 1996 সনে যখন জাতীয় পার্টি বিএনপি প্রহসনপূর্ণ নির্বাচন করেছে, তখন পুরা জাতি মিলে, সমস্ত বিরোধী দল মিলে, সিভিল সোসাইটি মিলে আমরা বলেছি একটা জনগণের ভোটে প্রকৃতভাবে নির্বাচিত সরকার আমরা চাই। ওই একই কথা আমরা এখন কেন বলবো না? না আসিফ, আমি আপনার সাথে একমত, কিন্তু আমি বলি আপনার কথা থেকেই বলি, এবং আপনিও জানেন যে আপনি আমার কত প্রিয় মানুষ। আমি বলি যে আপনি কিন্তু স্পষ্ট করে দিয়েছেন, আপনি রিলেট করেছেন আমার একটা ব্যক্তিগত মালিকানার বিষয়ের সাথে রাষ্ট্রের ব্যবস্থার কি তুলনা, এবং আমার আশঙ্কা এটাই যে বিএনপি আওয়ামী লীগ বাংলাদেশের মালিকানা দাবি করে, তারা মালিকের মতো আচরণ করে, তারা ক্ষমতায় না থাকলেই মালিকের মতো বঞ্চিত বোধ করে। এটাই তো আমাদের ভাঙতে হবে, এটাই আমাদের আগামী সংলাপের বিষয়। আমাদের গণতন্ত্রের একটা বড় দুর্বলতা আসিফ এটাও। আমি আলোচনা শুনতেছি, আমি খুব জি, এখানে তাহলে আমাদের সমাধানের ফর্মুলাটা কি আসলে হতে পারে? মালিকানা দাবি করা হচ্ছে এবং নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন চায়, কেউ তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন দিবে না, তাহলে সংলাপের বা সমঝোতার আসলে ফর্মুলাটা কি হতে পারে? আমি আগেও বলেছি, একটা ছোট্ট কথা রিয়াজ ভাই বলে দেই আপনি তারপর এখন, যে এই যে সামিয়া আপনি যে প্রশ্নটা করলেন যে সমাধানের পথটা কি, সমাধানের পথ হবে এই সংলাপের ভেতর দিয়েই বেরোবে, এটা আগে নির্ধারিত হবে না, কথাবার্তা বলতে হবে। এবং কথাবার্তাটা আমি যেটা বলছি যে জাতীয় সংলাপ, সেটা আসলে এই জন্য যে শুধু যেন আওয়ামী লীগ বিএনপির সংলাপ না হয়, তাহলে এটা ন্যারোড ডাউন হয়ে শুধু নির্বাচনে চলে যাবে, এটা যেন আরেকটু বিস্তৃত হয়। আসিফ, আমি কিন্তু আসলে অনেকগুলি বলেছি, এগুলি জটিল না, আমরা যেন এত বড় ত্যাগ তিতিক্ষার ভিতর দিয়ে আমাদের গণতান্ত্রিক সমাজ নির্মাণের জন্য, আমাদের অর্থনৈতিক প্রগতির জন্য, আমাদের শিক্ষা ব্যবস্থা সহ অন্যান্য জায়গাতে অল্প অল্প করে যেন আরেক স্টেপ ফার্দার হয়, এইগুলিও এই সময়ে একটু যুক্ত। ধন্যবাদ নাইমুল ইসলাম খান। রিয়াজউদ্দিন আহমেদ, আমি কি ফিরে এসে বলবেন নাকি? হ্যাঁ, আমি বলতেছি, আমি আগেও বলেছি যে এই সংকট থেকে তো বেরোতে হবে। সংকটটি দুইটা সংকট এই মুহূর্তে আমাদের সামনে, একটা রাজনৈতিক সংকট, যেই সংকট তৈরি হয়েছে নির্বাচন কেন্দ্রিক এবং তার সাথে যুক্ত হয়েছে যেটা নাইমুল ইসলাম খান বলল যে আলোচনার একটা বিস্তৃত এলাকা কিন্তু আমাদের আনরিজলভ রয়ে গেছে বাংলাদেশে। আমাদের কনস্টিটিউশন, আমাদের সাংবিধানিক যে সমস্ত প্রতিষ্ঠান, আমাদের ব্যুরোক্রেসি, আমাদের আমরা সব জায়গায় আমরা বিভাজন হয়ে আমরা একটা ট্রাইবাল সোসাইটির দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এই মুহূর্তে আমরা একটা ট্রাইবাল সোসাইটি, আওয়ামী লীগ এবং বিএনপি দুই ট্রাইবের নেতৃত্ব দিচ্ছে, এবং এখানে এই 30% 35% লোক মরে যেতে পারে, কিন্তু তারা তাদের দল যা বলে দিছে তার বাইরে তারা কোনো কিছু করবে না। এইটার থেকে বের করে আনতে হবে, একটা রিজনিংয়ের মধ্যে আনতে হবে যে পলিটিক্স ইজ পলিটিক্স, এবং এখানে রাজনীতিবিদদের প্রতি আজকে মানুষের যে মানে আমি কি বলবো, এটা ঘৃণা বলবো না কি বলবো, এটা আমি বুঝতে পারছি না। লোকজন প্রশ্ন করে যে পলিটিশিয়ানরা এরকম করছে কেন, তারা আমাদের কথা কেন চিন্তা করছে না, এটাও আলোচনার মধ্যে আসতে হবে। তারপরে আসতে হবে যেটা এই মুহূর্তে যে বড় সংকট, এটা হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি। রিয়াজউদ্দিন আহমেদ, আমি একটা বিরতি নিয়ে নিই, নাহলে আমি 1 মিনিটে শেষ করে দিই। এই যে পেট্রোল বোমা মানুষ মরছে, এটা খুবই দুঃখজনক,
এটাকে বন্ধ করতে হবে, আলোচনাও করতে হবে। এখন আসবো, আলোচনা বোমাবাজি বন্ধ করে আলোচনা করবেন না আলোচনা করে বোমাবাজি বন্ধ করবেন, সেখানে আমার প্রশ্ন এটা হলো আছে, আমি আগে স্ট্র্যাটেজির প্রশ্ন। বোমাবাজি বন্ধ করে আলোচনা করব নাকি আলোচনা করতে করতে বোমাবাজি চলতে থাকবে, সেটিও একটা প্রশ্ন। আসলে একটা বিরতি নিচ্ছি এবং আবু সাইদ খান আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে বিশেষ ৭১ সংযোগে সংযুক্ত হওয়ার জন্য। একটা বিরতি নিয়ে আবারও ফিরছি। দর্শক দেখছেন ৭১ সংযোগ, আমি সামিয়া রহমান আপনাদের সাথে আছি। আপনারা বলছেন সবাই সংলাপের কথা, বিএনপির কাছ থেকে কিন্তু আমরা সংলাপের কথা এখনো শুনি নাই, বা সরকারের কাছ থেকে সংলাপের কথা শুনি নাই। তাহলে আমাদের এত চিৎকার করে লাভটা কি আসলে, কি বলবেন? আমি বলবো, আমি যদি আসিফ নজরুলের কাছেও একটু যেতে চাই। এবং আসিফ নজরুল, আমি জানি আপনি কথার মাঝখানে কথা বলা পছন্দ করেন, আপনার কানে বোধহয় ইকো হয়, কিন্তু কথার মাঝখানে কথা আমাকে বলতেই হবে, আমার করার কিছু নাই। আপনি বলুন। আমরা সংলাপ করে লাভ কি, আমরা কি করব? আমরা যদি সংলাপ করে চিৎকার না করে আমরা কি বলবো? যে পেট্রোল বোমা হচ্ছে, সরকার বিরোধী দলকে কর্মসূচি পালন করতে দিচ্ছে না, বিএনপি নেত্রী অবরুদ্ধ হয়েছে, সারা বাংলাদেশ অবরুদ্ধ হয়ে আছে, আবার বিএনপির কর্মসূচির কারণে সরকার জনগণকে নিরাপত্তা দিতে পারছে না, রাত ৯টার পর বাস চলাচল বন্ধ করেছে, ম্যাট্রিক পরীক্ষা পিছাচ্ছে, একটা রাষ্ট্র কার্যত একটা অচল রাষ্ট্র হওয়ার দিকে গেছে। তো অচল রাষ্ট্র হওয়ার দিকে যখন যায়, সারা পৃথিবীব্যাপী যদি আপনি উদাহরণ দেখেন, সাউথ আফ্রিকাতে যারা অ্যাপার্থেড রেজিম করেছে তাদের সাথে কালোরা সংলাপ করেছে, আলোচনা করেছে, মিটিং করেছে। ইসরায়েলের সাথে জর্ডনের, মিশরের আলাপ হয়েছে। আমেরিকা অ্যাটম বোম মেরেছে জাপানের সাথে তাদের রিকনসিলিয়েশন হয়েছে। আমেরিকা গণহত্যা করেছে ভিয়েতনামে, তাদের সাথে তাদের রিকনসিলিয়েশন হয়েছে। আমরা তো এই দেশকে বুরুন্ডি, রুয়ান্ডা বানাতে পারি না। আপনাকে একটা মনে রাখতে হবে যে বিএনপি তো জামাত না, জামাতের একটা খুবই ক্ষুদ্র জনগোষ্ঠী আছে সাপোর্টার, তাদেরকে আপনার রাষ্ট্রীয়ভাবে নির্যাতন দমন করে আপনি হয়তো সাপ্রেস করতে পারবেন। বিএনপি তো আপনাকে মনে রাখতে হবে, বিএনপি হয় বাংলাদেশের বৃহত্তম দল অথবা দ্বিতীয় বৃহত্তম দল। এবং আমরা যখন আন্ডারমাইন করি বিএনপি শক্তিকে, তখন মনে হচ্ছে সংলাপের দরকার নাই, বিএনপিকে পিটায় লাশ বানিয়ে ফেললে ঝামেলা শেষ হয়ে যাবে। কিন্তু এখানে আপনার কয়েকটা মনে রাখতে হবে, যখন যুদ্ধ অপরাধীদের বিচার হচ্ছিল তখন আমি টেলিভিশনে বহু লোককে বলতে শুনেছি, যুদ্ধ অপরাধীদের বিপক্ষে সরাসরিভাবে না দাঁড়িয়ে বিএনপি জনসমর্থন হারিয়েছে, বিএনপির এখন জনসমর্থন নাই। তারপরে দেখা গেল ঠিক সেই সময় যতগুলো ইলেকশন হয়েছে স্থানীয় পরিষদের, সবগুলাতে বিএনপি ভূমিধস বিজয় পেয়েছে। তারপর যখন বিএনপি পাতি বিএনপির জনপ্রিয়তা এবার শেষ, তারপর যখন আবার স্থানীয় পরিষদ নির্বাচন হলো, বিএনপি দেখা গেল সবগুলো ইলেকশনে জিতে যাচ্ছে। তা আপনি আবার বলতেছেন পেট্রোল বোমা হচ্ছে, বিএনপি জনপ্রিয়তা শেষ, বিএনপির সাথে আলোচনার দরকার নাই। এই ভুল আর করেন না। বাংলাদেশকে আমরা শান্তি শৃঙ্খলার পথে আনতে চাই, এখানে সংলাপের কোনো বিকল্প নাই। আমি খুবই বিনয়ের সাথে আপনার কথার মাঝখানে একটু ইন্টারফেয়ার করছি, বিনয়ের সাথে। সেটি হচ্ছে, আপনি বলছেন যে বিএনপি জনসম্পৃক্ততা নাই, সেটি যারা বলছে, কিন্তু আমার প্রশ্ন, এই অবরোধ, এই নাশকতা, এই সহিংসতা কি আসলে জনসম্পৃক্ততা আছে? মানুষ কি মনে করছে বিএনপিরই কি আমরা জনগণকে, বিএনপির লোকজনকে আমরা রাস্তাঘাটে নামতে দেখছি? বিএনপির লোককে রাস্তাঘাটে নামতে দিচ্ছেন? আপনি যখন কোকোর জনসভা করতে দিয়েছেন, কোকো কি বাংলাদেশের মানুষ কোকোকে ভালোবেসে জনসভায় গিয়েছে? ভালোবেসে গিয়েছে। আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, ওই কোকোর জানাজাতে আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, এখানে যারা আছে প্রত্যেকে জিজ্ঞেস করেন, নঈম নিজাম আছে, নাইম ভাই আছে, রিয়াদ ভাই আছে, আজকে যদি আওয়ামী লীগ বিএনপিকে বলে আপনি শান্তিপূর্ণভাবে জনসভা করেন, আপনাকে 15 দিন সময় দিলাম, কাউকে কোনো রকম বাধা দিব না, কাউকে গ্রেফতার করব না। আপনি বলেন তো সামিয়া, ওখানে কত লোক হবে? রাস্তায় মিছিল করতে দিচ্ছেন না, আপনি গুলি করছেন, আপনি মিছিল করার গুলি গ্রেফতার করছেন, কিভাবে? জি জি, ধন্যবাদ ডক্টর আসিফ নজরুল। তাহলে সেখানে আমার প্রশ্ন, এটা কি ধরনের আন্দোলন তাহলে যেখানে জনসম্পৃক্ততা নেই? না, আমি তো মনে করি, অবশ্যই বিএনপিকে জনসভা করতে দেওয়া দরকার, কিন্তু এই মুহূর্তে আন্দোলন নামে যে নৃশংসতা, যে বর্বরতা, যেভাবে মানুষকে পুড়িয়ে মারা, যেভাবে একটা শুক্রবার নেই, আন্দোলন কি শুক্রবার থাকবে না? আন্দোলনে কি বিশ্ব ইস্তেমা থাকবে না? আন্দোলন কি সাধারণ মানুষকে, যে মানুষটি কক্সবাজার কিংবা পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটিতে গিয়ে আটকা পড়লেন, তাকে ঢাকা ফেরার সুযোগ দেওয়া যাবে না? একটা দিন অতীতে তো আন্দোলন হয়েছিল। আর দ্বিতীয়ত হলো, আমরা এর আগেও দেখেছিলাম ব্রিটিশ বিরোধী আন্দোলন হোক, রিয়াদ ভাই পাকিস্তানের সময় বাংলাদেশের স্বাধীনতার পক্ষে আন্দোলনে অংশ নিয়েছিলেন, তাদের আন্দোলন হোক, 69-এর গণ অভ্যুত্থান, মতিউরের
ঘটনা থেকে শুরু করে সেলিম দেলোয়ার, সর্বশেষ নুর হোসেন, ডাক্তার মিলন পর্যন্ত প্রত্যেকটি ঘটনায় রাজনৈতিক কর্মীরাই জীবন দিয়েছিল। আজকে বিএনপির নেতা কর্মীরা কেন রাজপথে 10 লাখ লোক একসঙ্গে জমাত হোক না, 1 লাখ লোক যদি কেন্দ্রীয় কারাগারগুলো, সারা বাংলাদেশের সকল কারাগারগুলোর সামনে অবস্থান গ্রহণ করে বলে ঠিক আছে আমরা গণগ্রেপ্তারে অংশগ্রহণ করব, গণগ্রেপ্তারে যদি তারা অংশগ্রহণ করে সরকারের কতগুলো কারাগার আছে যেখানে তাদেরকে রাখা যাবে? এতগুলো কারাগার সরকারের কাছে নাই যেখানে রাখা যাবে। আমার মনে হয় বিএনপির সবচেয়ে বড় কর্মসূচি এখন দেওয়া দরকার, সকল ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিহার করে, সেটি হলো তাদের সারা বাংলাদেশে সরকারের যেসব কার্যক্রম তার প্রতিবাদে একটি হওয়া দরকার, সেটি হলো তারা কারাগারগুলোর সামনে গিয়ে দাঁড়াবে, সেখানে লাখো জনতা ঢল নামাবে, বলবে যে ঠিক আছে আপনারা এই অপকর্মগুলো করলেন, এর প্রতিবাদে আমরা এই গণগ্রেপ্তারে আসলাম। সরকার কয়জনকে মারবে, কতজনকে সরকার মারার ক্ষমতা রাখে, কতজনকে আটক করার ক্ষমতা রাখে? একটা সরকার যতই হোক এত শক্তিশালী হতে পারে না, তাদেরও একটা সীমাবদ্ধতা আছে। আমরা এই আন্দোলন, নিয়মতান্ত্রিক আন্দোলন অবশ্যই আমরা দেখতে চাই, আমরা রাজনীতিকরণ দেখতে চাই না, আমরা রাজনীতিকরণ দেখতে চাই। আমরা অবশ্যই আমাদের রাজনীতিবিদদেরকে পজিটিভভাবে দেখতে চাই এবং আমাদের রাজনীতিবিদরাই রাজনীতিটা করবেন, কিন্তু একদিকে সরকারের কর্মকাণ্ডগুলো যেমন কোনোভাবে অনেকগুলো সমর্থন করার মতো নয়, যেমন বিএনপিকে আমি তো মনে করি সভা সমাবেশ করতে দেওয়া দরকার ছিল এবং এখনও দরকার, কিন্তু পাশাপাশি একই সময় পেট্রোল বোমা মেরে কিংবা নিরীহ মানুষকে ধ্বংস করে, দেশের অর্থনীতিকে ধ্বংস করে, দেশের রাজনীতিকে ধ্বংস করে, দেশের শিক্ষা জীবনকে ধ্বংস করে, দেশের সার্বিক অবকাঠামোকে ধ্বংস করে আমরা কার লাভ হবে? কালকে যদি বিএনপি রাজনীতিতে বিএনপি ক্ষমতা আসে, তারা কোথায় গিয়ে দাঁড়াবে? বিএনপি কি মানে কিভাবে রাষ্ট্র চালাবে, কিভাবে পরিচালনা করবে? একটা জায়গাতে এই কারণেই সমঝোতা, সংলাপ সবকিছুই করতে হবে। আমরা এটারই পক্ষে এবং যে কোনো প্রক্রিয়ার মধ্যে শুরু করা দরকার। স্লোগানটা হবে শান্তি, সমঝোতা, সংলাপ, এই তিনটা কথা। তাহলে প্রথমে শান্তি, প্রথমে শান্তি, শান্তি করে একটা আলোচনার পরিবেশ তৈরি করতে হবে। পরিবেশ তৈরির জন্য এটাও একটা ব্যাকগ্রাউন্ডে কিছু আলোচনা হতে হবে এবং সরকারের পক্ষ থেকে যারা উত্তেজনাপূর্ণ কথাবার্তা বলছে তারা কিন্তু ওই আগুনের মধ্যে ঘি ঢেলে দিচ্ছে, এইটা বন্ধ করতে হবে, নাহলে পরিবেশ সৃষ্টি হবে না। তারপরে যদি আপনি কনক্লুসিভ বলে দেন যে মানে কে বোমা মারছে জানি, এ জাতীয় শত্রু, সবই জানেন, যদি বিচার করছেন না কেন, ধরছেন না কেন এবং বোমাবাজি থামছে না কেন? আপনি যদি জানেনই যে এরা বোমাবাজি করতেছে, আপনি কুমিল্লাতে বোমা ফুটলো, ঢাকায় আসামি হয়ে গেল, এই যে গ্যাপ, আমি এই জন্য বলছিলাম যে রাজনীতির সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে গুলিয়ে ফেলা হয়েছে, যে কারণে এর মধ্যে বিশ্বাসযোগ্যতার অভাব দেখা দিয়েছে এবং পুলিশ বারবার বলে যে আমরা দেখাই দেব, আমরা দেখা মাত্র গুলি করব। আপনাকে মানা করছে কি? আপনি বোমাবাজ পাইলে আপনি গুলি করেন না, কিন্তু আপনি তো গুলি করতেছেন মানে নিরীহ লোককে। আপনি ধরে জেলখানা ভর্তি করে ফেলেছেন, আপনি 17,000 লোক জেলখানায়, এই 17,000 লোক কি বোমাবাজ? এই উত্তর দিতে হবে। তাহলে দেশে এই জন্য বলছি প্রথমে শান্তি, দ্বিতীয়ত সমঝোতা, তৃতীয়ত সংলাপ, তারপরে দেখবেন আমরা জাতি হিসেবে সংক্ষেপে যদি বলেন আমি বিরতি নেব। আমি বলবো যে আমাদের এখানে রাজনীতিতে সহিংসতাটা ধাপে 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 আমাদের কিন্তু বেড়েছে, এটার যে ধরনটাও পাল্টেছে, বিভৎস হয়েছে, ভয়ঙ্কর হয়েছে। এটা নঈম নিজামের কথাতেও ছিল। আমাদেরকে এইগুলি থেকে বেরোতে হবে, এটার জন্যই আমাদের জাতীয় সংলাপ দরকার। এই যে রিয়াজ ভাই যে বললো প্রথমে শান্তি, সমঝোতা, সংলাপ, এই প্রথম শান্তিটাও আসবে না ইনিশিয়াল একটা সংলাপ ছাড়া। মানে কোনো না কোনো যোগাযোগ, সংলাপ বলতে কিন্তু টেবিলের দুই মাথায় দুই নেত্রী বসে বলবেন সেটাও নেসেসারিলি না, কিন্তু কোনো না কোনো যোগাযোগের দরকার হবে, কোনো না কোনো সমঝোতা দরকার হবে, তারপরে যোগাযোগ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি একটা বিরতি নিয়ে আবারও ফিরছি একাত্তর সংযোগে। দর্শক দেখছেন একাত্তর সংযোগ, সামিয়া রহমান সাথে আছি। বিরতির আগে রিয়াজউদ্দিন আহমেদ বলছিলেন যে এখন আসলে যেটি প্রয়োজন সেটি হচ্ছে শান্তি, সমঝোতা এবং সংলাপ। প্রথমে শান্তি প্রতিষ্ঠা করতে হবে, তারপর সমঝোতা এবং সংলাপ। যদিও আওয়ামী লীগের পক্ষ থেকে এ প্রসঙ্গে বারবার বলা হয়েছে যে তারা একটা সৌজন্যের পথ খুঁজতে গিয়েছিলেন, সূত্রপাত খুঁজতে গিয়েছিলেন, কিন্তু সেটুকু মিনিমাম সৌজন্যবোধটুকু দেখানো হয়নি। নানা রকম তর্ক বিতর্ক আছে, সেটি রাজনীতিবিদদের উপর নির্ভর করবে আসলে আমরা কোন পথে যাচ্ছি। যেহেতু আজকে আমাদের আলোচনায় গণমাধ্যম কর্মীরা আছেন, তাই আমার একটা প্রশ্ন আছে, যদিও
ডক্টর আসিফ নজরুল শিক্ষক, কিন্তু গণমাধ্যমে তার প্রবল উপস্থিতি আছে, সেই জন্য আমি একটা গণমাধ্যম কর্মীও তো ছিলেন। যাই হোক, আমি একটা প্রশ্ন তুলতে চাই যে গণমাধ্যমের করণীয় কি এই প্রসঙ্গে, কারণ আমাদের গণমাধ্যম কর্মীদের বিরুদ্ধেও নানা রকম অভিযোগ উঠছে এবং প্রধানমন্ত্রীর বক্তব্য আছে নিয়ে একটু ক্ষোভ প্রকাশ করেছেন। রিয়াজউদ্দিন আহমেদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই, কি বলবেন? আমাকে দিয়ে শুরু করা ঠিক হবে? পিএম এর বক্তব্যটা ধরেই যখনই কোনো আন্দোলন হয়, যখনই কোনো যারা সরকারে থাকে বিশেষ করে, তাদের প্রতিপক্ষ হলো গণমাধ্যম, তাদের প্রতিপক্ষ হলো সাংবাদিক। তারা মনে করে যে তারা এত ভালো কাজ করছে, সাংবাদিকরা তাদের সবকিছু নস্যাৎ করে দিচ্ছে। এবং এবারও আমরা শুনলাম যে এই যে বোমাবাজি হচ্ছে, সন্ত্রাস হচ্ছে, এই সব কিছু যদি খবর মানে সংবাদ না হতো, যদি টেলিভিশনে না দেখা যেত, সংবাদপত্রে ছাপা না হতো, তাহলে এইটা থেমে যেত। তো আমি এটার সাথে দ্বিমত পোষণ করি যে কোনো জায়গায় এই মানে খবর বন্ধ করে সমস্যার সমাধান করা যায় না। তাতে বরং গুজবের ডালাপালা এত বেশি বিস্তার লাভ করে, তাতে করে দেশের, জাতির এবং সরকারের ক্ষতি সবচেয়ে বেশি হয়। এখন প্রশ্ন হলো যে এই যে বর্তমান পরিস্থিতিতে যদি কোনো খবর ছাপা না হয়, তাহলে শান্তি হয়ে যাবে দেশে, সমঝোতা হয়ে যাবে এবং মানে আমাদের আর কোনো অসুবিধা থাকবে না। দেখেন, আপনি এরশাদ বিরোধী আন্দোলনে, আমি তখন বিএফএসের প্রেসিডেন্ট ছিলাম, এরশাদ যেদিন ইমার্জেন্সি ডিক্লেয়ার করলো এবং বলল যে প্রি সেন্সরশিপ ইম্পোজ করলো, খবরের কাগজে হোম মিনিস্ট্রির থেকে কপি ব্যাটেড হয়ে না আসলে খবরের কাগজ বেরোবে না, আমরা সমস্ত কাগজ বন্ধ করে দিলাম। এবং আপনারা জানেন যে 7 দিন বাংলাদেশে কোনো খবরের কাগজ ছিল না। ওই সময়ে বিটিভি ছাড়া আর কোনো টেলিভিশন ছিল না, কিন্তু নিঃশব্দের শক্তি এত প্রচণ্ড ছিল যে ঢাকা শহরে গণবিস্ফোরণ হয়ে গেল সংবাদ মাধ্যম ছাড়াই। কাজে এটাকে মানে এই যে বন্ধ করো না পাখা, এইটা কিন্তু ঠিক না। সবকিছু চলতে দিতে হবে এবং গণমাধ্যমের নিয়ম নীতি অনুসারে কোথাও কোনো ঘটনা ঘটলে এটা জনগণকে জানানো হলো গণমাধ্যমের দায়িত্ব। ধন্যবাদ ডক্টর আসিফ নজরুল, খুব সংক্ষেপে বলতে হবে, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি আমরা। জি, গণমাধ্যম বরং সরকারের পক্ষে অধিকাংশ ক্ষেত্রে ভূমিকা পালন করছে। দেখেন, আজকে আলোচনার বিষয় কি, নাশকতার শেষ কোথায়? সারাক্ষণ আমরা টক শোতে বিরোধী দল অবরোধ করছে বলে সন্ত্রাস হচ্ছে, এটা করছে, বিরোধী দলকে ক্রিমিনালাইজ করা হচ্ছে ইন মোস্ট অফ দ্য কেসেস। অথচ এর আগে যখন ভুয়া নির্বাচন হয়েছিল 88 এবং 96-এ, সমস্ত আলোচনা নিবদ্ধ ছিল যে আমরা একটা অবশ্যই পরিশুদ্ধ নির্বাচন চাই। এখন ওইটা পুরো সাবসাইড হয়ে গেছে, বরং গণমাধ্যম সারাক্ষণ বিরোধী দলকে ক্রিমিনালাইজ করার ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা রাখছে। গণমাধ্যম সবাই না, একটা বিরাট অংশ। আমি তো মনে করি সরকারের বিরুদ্ধে এই গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত এবং সরকারের গণমাধ্যমের প্রতি আরো কৃতজ্ঞ থাকা উচিত এই কারণে 96 এবং 1988 সনের তুলনায় সরকারে যেটা চাচ্ছে যে 5 জানুয়ারি নির্বাচনের অসারতা এবং অগ্রহণযোগ্যতা আলোচনায় না আসুক, বিরোধী দলের কর্মকাণ্ড আলোচনায় আসুক, সেটা কতটা সত্যি কতটা মিথ্যা যাই হোক না কেন, সেটাই তো গণমাধ্যমে আসছে, বরং এটা তো সরকারের জন্য ভালো হচ্ছে আরো। তাহলে আমি যদি একটু নঈম নিজাম আপনার কাছে জানতে চাই, আমরা কি গণমাধ্যম কর্মীরা বিরোধী দলকে অহেতুকভাবে ক্রিমিনালাইজ করছি? না, আমি এটা মনে করি না। আমি মনে করি আমরা কাউকেই ক্রিমিনালাইজ করছি না আর কারো পক্ষও নিচ্ছি না। আপনি যদি দেখেন গত একটি বছর বিএনপি নিজেই 5 জানুয়ারি ইলেকশন নিয়ে কোনো কথাবার্তা বলেনি, এমনকি তারেক রহমান ইতিহাস চর্চা নিয়ে ব্যস্ত ছিলেন, বিএনপি নেতারাও ইতিহাস নিয়ে ব্যস্ত ছিলেন। তো যারা নিজেরাই ইতিহাস নিয়ে ব্যস্ত থাকে, সেখানে গণমাধ্যমের দায় দায়িত্ব কতটুকু? মূল ইস্যুটা যদি বিএনপি নিজেরাই না তুলে নিয়ে আসে, কিংবা ক্ষমতাসীন আওয়ামী লীগ তারাও যদি তাদের মতো করে অনেকগুলো ইস্যু, যেমন গণমাধ্যমে কি প্রকাশ হচ্ছে না, এক্সট্রা জুডিশিয়াল কিলিংগুলো যত জায়গায় যেখানে ঘটছে, প্রত্যেকটা গণমাধ্যমে সেটি তুলে ধরার আমরা দেখি। একই সঙ্গে পাশাপাশি কোনো পক্ষ না নিয়ে, মানে সেলফ বলেন আপনি অন্যভাবে নেন, যথেষ্ট স্বাধীনতার সঙ্গে বাংলাদেশের গণমাধ্যম কাজ করছে বলে আমি মনে করি। এবং আমি মনে করি সরকারের পক্ষ থেকেও গণমাধ্যমকে, রিয়াজ ভাইয়ের সাথে আমি একমত, যদি গণমাধ্যম স্বাধীন না থাকে তাহলেও অনেক ঘটনা ঘটে থাকে। অতীতে আমরা কি দেখি, পাকিস্তান বলে 69-এর গণঅভ্যুত্থান এতগুলো টেলিভিশন ছিল না। 90-এর গণঅভ্যুত্থানের সময় কোনো সরকারি টেলিভিশনটি ছাড়া, যেখানে অনেক সময় উত্তম সুচিত্রা সিনেমা দেখানো হতো আন্দোলনের সময়, আর কোনো টেলিভিশন ছিল না। তারপরে কি হলো, তারপর তো গণঅভ্যুত্থান হয়ে গিয়েছিল। সুতরাং গণঅভ্যুত্থানকে দোষারোপ করে দায় দায়িত্ব গণমাধ্যমের উপর চাপিয়ে কোনো দলেরই লাভ হবে না, সরকারি দল হোক আর বিরোধী দল হোক।
গণমাধ্যম তার ভূমিকা রাখবে। যেখানে কেউ যদি সন্ত্রাস করে সেটিও তুলে ধরবে, আবার কেউ যদি একটা জুডিশিয়াল কিলিং করে সেটিও তুলে ধরবে। সুতরাং গণমাধ্যমকে মানে আমি মনে করি না যে গণমাধ্যম কোনো একটা পক্ষ নিচ্ছে বা কোনো একটা অবস্থান নিচ্ছে। আমরা ব্যক্তিগতভাবে সাংবাদিকরা অনেক সময় পক্ষ গ্রহণ করে থাকি। আমরা ব্যক্তিগতভাবে আমরা নানা এজেন্ডাতে, আমাদের জাতীয় প্রেস ক্লাব হোক আর আমাদের সাংবাদিক ইউনিয়ন হোক, সেখানে তো আমরা আনুষ্ঠানিকভাবে বিভক্ত। আমাদের পূর্বসূরীরা করে গেলেন, আমরা ধারাবাহিকতা বজায় রাখছি। তো সুতরাং এই জায়গাগুলো আমাদের নিজেদের অবস্থান আগে স্পষ্ট করতে হবে, দোষারোপ এই জায়গায় থাকতে হবে। নাইমুল ইসলাম খান, আমরা গণমাধ্যম কর্মীরা কি যথাযথভাবে দায়িত্ব পালন করছি, যেটা নঈম নিজাম বলছেন? না, পৃথিবীর কোনো গণমাধ্যমই কখনো একেবারে মানে কোরআনের মতো সুনির্দিষ্টভাবে দায়িত্ব পালন করতে পারে না। আমাদের গণমাধ্যমের নানান রকম ত্রুটি বিচ্যুতি থাকে, কিন্তু সামগ্রিক গণমাধ্যম তার দায়িত্ব পালন করছে। কেউ কখনো কোনো মিস করে, কোনোটাতে হয়তো ভুল তথ্য দেয়, কোনোটাতে একবার একটু বায়াস আসে। এগুলি আমি সাংবাদিকতার ছাত্র হিসেবে এটা আমরা পর্যবেক্ষণ করি। কিন্তু আমাদের গণমাধ্যম, আমি নঈম নিজামের সাথে একমাত্র সামগ্রিকভাবে আমরা যথাযথ ভূমিকাই রাখছি। আমাদের পক্ষে যে সর্বোচ্চ যেটা রাখা সম্ভব সেই প্রচেষ্টা আমাদের গণমাধ্যমের আছে। আমি শুধু এটুকু বলতে চাই যে আমাদের এখানে যে সংকটার মধ্যে একটা হলো যে বিরোধী দল যে গত একটা বছর তেমন কোনো আন্দোলন করলো না, কোনো বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হলো না, কিছু হলো না। এটার একটা পিস ডিভিডেন্ড বিএনপি পায় নাই। এই পিস ডিভিডেন্ডটা না পাওয়ার কারণে তারা একটা হয়তো আগ্রাসী কিন্তু আমরা গণমাধ্যম কর্মীরা কিন্তু বারবার বলে এসেছি যে বিএনপি খুব শান্তিপূর্ণভাবে আমাদের বলার না, তার সাথে পিস ডিভিডেন্ডটা চাবে সরকারের কাছ থেকে। সরকার তো তাকে ভালো কিছু দিল না, তো এক বছর তো তারা কোনো আন্দোলন সংগ্রাম মানে ওই রকম ডিস্টার্বিং কিছু করলো না। আমি আপনাদের একটু মনে করিয়ে দিই, নির্বাচনের পর প্রথম পররাষ্ট্র প্রতিমন্ত্রী যখন বিদেশি দূতদের সাথে বসেন, আমেরিকান অ্যাম্বাসেডর 3 মাসের মধ্যে নির্বাচন চেয়েছিল। আর একই দিনে অন্য পত্রিকায় খবর, বিএনপির নেতারা বলছেন তারা সরকারকে 1 বছর সময় দিবেন। আমেরিকানদের দাবি ছিল 3 মাসের মধ্যে নির্বাচন, আর বিএনপি তখন বলে ফেলছে যে 1 বছর দেওয়া, তো তারাও 1 বছর দিয়েছে। আমার যেটা মনে হয় এইগুলি না, আমাদের আসলে আমাদের সকলেরই নানান রকম সংকট আছে। এই যে পরিস্থিতিটা চলছে এই মুহূর্তে আসলেই কিন্তু একটি মৃত্যু যদি আমরা ঠেকাতে পারি, আজ এই মুহূর্তেই যদি আমরা শান্তিটা নিয়ে আসতে পারতাম, সেটাই আমাদের সর্বোচ্চ প্রয়াস হওয়া উচিত, যেভাবেই হয়। এতে বিরোধী দল বিএনপিকে দায়িত্ব নিতে হবে, তার নৈতিক এবং অন্যান্য সকল দায়িত্ব। সরকারকেও দায়িত্ব নিতে হবে, সরকারও শুধু বিএনপির উপর বললে হবে না। তার আমাদের সকলের একটা মিলিত প্রয়াসে আমাদের শান্তি প্রতিষ্ঠা দরকার। এই মিলিত প্রয়াসের কথা আমি বলবো, সেখানে মিডিয়াও কন্ট্রিবিউট করবে, কিন্তু মিডিয়ার কাজ কিন্তু এগুলি না। মিডিয়ার কাজ রিফ্লেকশনই তুলে ধরা। ধন্যবাদ নাইমুল ইসলাম খান। ডক্টর আসিফ নজরুল, আপনার শেষ মন্তব্য, আমার হাতে আর সময় নেই আসলে। আমার শেষ মন্তব্য হচ্ছে, আওয়ামী লীগ বাংলাদেশের বৃহত্তম গণতান্ত্রিক দল। আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বহু গণতান্ত্রিক সংগ্রামে আমরা আওয়ামী লীগের নেতৃত্ব পেয়েছি। আমি আওয়ামী লীগের কাছে আশা করব, বিএনপির কাছে আশা করব, তারা বাংলাদেশের গণতন্ত্র যেন কোনোভাবে ব্যাহত না হয় এই বিবেচনাটা মাথার মধ্যে রাখেন। এবং আমরা দুই নেত্রীকে বহুভাবে পুরস্কৃত করেছি, বহুভাবে অনার্ড করেছি। ওনারা জনগণের প্রতি ওনাদের সামরিক দায়িত্ব অনুভব করে ওনাদের মধ্যে যে ব্যক্তিগত তিক্ততার কারণগুলো আছে, 15 আগস্ট জন্মদিন পালন করা বা 21 আগস্টের ঘটনা বা খালেদা জিয়াকে বাসা থেকে বের করে দেওয়া, এই উনাদের তিক্ততার রেশ থেকে ওনারা যেন জাতিকে রেহাই দেন, ওনারা যেন বসে একটা গ্রহণযোগ্য সমাধান বের করে। মানুষ মারার রাজনীতি আর ব্লেম গেমের রাজনীতি যেন বাংলাদেশ থেকে চিরতরে বিদায়। ধন্যবাদ। রিয়াজউদ্দিন আহমেদ, আপনি 10 সেকেন্ডে যদি শেষ মন্তব্য করতে চান। 10 সেকেন্ডে বললে আমি আসিফ নজরুলকে সমর্থন করি। আরো 5 সেকেন্ড রয়ে গেল। আমি মনে করি রাজনীতিবিদদের পরস্পর প্রতি যে শ্রদ্ধাবোধ গত 10 বছরে আমরা দেখিনি, গত 15 বছরে আমরা দেখিনি। কেউ কারো বিয়ে শাদী, সন্তানের জন্মদিনে যেত না, এমনকি মৃত্যু দিবসেও আমরা সম্মান জানাতে দেখিনি। এই সম্মানবোধটুকু তৈরি হোক তাদের মধ্যে। এটি তৈরি না হলে আমরা যতই বক্তব্য রাখি, যতই সংলাপের কথা বলি, সমঝোতার কথা বলি, তারা কোনোটাই করবেন না। তারা নিজেদের সেটাই আশা করি। আমি আমার 5 সেকেন্ড যেটা রয়েছে এটা বলি যে যদি ওনারা এই সমঝোতার পথে না আসেন, তাহলে রাজনীতি, গণতন্ত্র এবং ওনাদের মানে অবস্থানেরও মানে ক্ষতি হবে এবং রাজনীতি মানে দারুণভাবে ক্ষতিগ্রস্ত। খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি যখন পুনর্জন্ম লাভ করে, সামরিক স্বৈরাচার এরশাদকেও তিনি 8 বছর সময় দিয়েছিলেন, যেটা সম্পূর্ণ বেআইনি একটা সরকার ছিল, সংবিধান স্থগিত করা। আওয়ামী লীগ 9 বছর। আওয়ামী লীগ কিন্তু সংবিধান স্থগিত করা বেআইনি সরকার না, সে একটা মানে অনৈতিক নির্বাচনের ভিতর দিয়ে হলেও এটা নির্বাচিত আইনসম্মত সরকার। তাকে বিএনপি সময় দিবে না কেন? এটার একটা কারণ আরো একটা বলি, এত অস্থিরতার কি ছিল?
এরশাদের পতন থেকে এই পর্যন্ত বিএনপি আওয়ামী লীগ সমান সমান এই দেশ শাসন করেছে, পরিচালনা নাজমুল ইসলাম করেছে। খান, সময় শেষ। বিএনপির খালেদা জিয়াও 3 বারের প্রধানমন্ত্রী, এখন শেখ হাসিনাও 3 বারের প্রধানমন্ত্রী। বিএনপির অস্থিরতাটা এতটা আমার কাছে গ্রহণযোগ্য আপনাদের না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সময় নেই আমার হাতে। আমার সাথে যারা যারা সংযুক্ত হয়েছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো শেষ করছি।